তো দেখো, আলোচনা করব, তোমরা উত্তর দেবে, ঠিক মনে হবে যেটা বলবে, আবার অনেকের মনে হতে পারে যে হ্যাঁ এইটা ঠিক নয় স্যার, এটা হবে। আমি উত্তর বললাম বলেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে হ্যাঁ স্যার এটাই হবে, সেরকম ব্যাপার নয়। নিজেরা যতক্ষণ না স্যাটিসফাই হবে বা যার মধ্যে যেটা ডাউট হবে সঙ্গে সঙ্গে আলোচনা করবে, সেইগুলোই হচ্ছে কিন্তু পেডাগজির কোশ্চেন হিসাবে আলোচনা হবে। ওকে, দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, সহজ প্রশ্ন, কোনো বিশাল কোনো কঠিন ব্যাপার নয়, দেখতেই পাচ্ছ যে একজন বিজ্ঞান শিক্ষক খুব ভালো ছবি আঁকেন, এতে তার কোন দিকটি প্রকাশ পাচ্ছে? সহজ প্রশ্ন, বলে ফেলো কি হবে উত্তর। অপশন ডি স্যার। অপশন ডি। ডি ডি স্যার ডি, দক্ষতামূলক। ডি মানে দক্ষতামূলক। যে এখানে দেখো যে অ্যান্সার অবশ্যই একদম ঠিক উত্তর, যে যদি কোনো একজন শিক্ষক, বিজ্ঞান শিক্ষক বা যে কোনো শিক্ষক, সে যদি কোনো কিছু একটা ছবি আঁকে, এবার ছবি আঁকা মধ্যে তো কোনো জ্ঞান নেই। কেউ যদি বলে আমি খুব ভালো ছবি এঁকেছি তার মানে খুব জ্ঞানী লোক, নিশ্চয়ই না। যে ছবি আঁকার মধ্যে বোধ কিছুটা আছে, কিন্তু সেটা তো বোধমূলক প্রশ্নের মধ্যে পড়ছে না। বা অ্যাপ্লিকেশনও কিন্তু ওর মধ্যে পড়েছে না। অ্যাপ্লিকেশন মানে কি, তোমাকে যেটা শেখানো হয়েছে তুমি সেটাকে কার্যকরী করছো কোনো না কোনো একটা বিষয়, তাহলে সেগুলো হয়। কিন্তু ছবি আঁকা পড়ে একটা দক্ষতার মধ্যে, কোনো একটা কাজ যার মধ্যে দক্ষতা হয়, ছবি আঁকা, গান করা, এগুলো সব কিন্তু দক্ষতার মধ্যে পড়ে। তো সেই জন্য এটা অবশ্যই অ্যান্সার হবে যে ছবি আঁকার ব্যাপারটা সেটা কিন্তু হবে দক্ষতামূলক দিক। একদম ঠিক। কারো যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আলোচনা করবে। পেডাগজি আলোচনার ক্লাস। ওকে, পরবর্তী প্রশ্ন, শিক্ষার প্রাথমিক শর্ত কি? শিক্ষার প্রাথমিক শর্ত বলা ও শোনার দক্ষতা অর্জন। বাকিরা কি বলছো? স্যার শোনার বলা বা ভাষা। কি হবে? ভাষার ব্যবহারের দক্ষতা অর্জন। দেখো, শিক্ষার, বলা ও শোনার দক্ষতা অর্জন। হ্যাঁ, বলা ও শোনা। এখানে একটা জিনিস, কোনো কিছু স্যার এডুকেশন, দেখো প্রথমে আমি একটু আলোচনা করি যে শিক্ষার প্রাথমিক শর্ত মানে, প্রাথমিক শর্ত মানে এটা নয়, এটাই যে যেটা তোমার প্রথম দরকার। যে তোমাকে যদি বলা হয় যে দৌড়ানোর প্রাথমিক শর্ত কি, তাহলে তোমাকে বলতে হবে তুমি, তোমার হাত পা থাকাটা দরকার। কারো যদি পা না থাকে তাহলে তো হবে না, তাহলে তোকে, তাহলে পা যদি না থাকে সে দৌড়বে কি করে? নিশ্চয়ই না। তাহলে প্রাথমিক শর্ত ব্যাপারটা সেরকম। তুমি যদি কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে চাও তখন অন্যান্য শর্ত অবশ্যই থাকতে হবে, ভাষার ব্যবহার করতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু প্রাথমিক শর্ত তোমাকে বলতে জানতে হবে এবং শুনতে জানতে হবে। তুমি যদি বলতে না পারো বা শুনতে না পাও, তাহলে কিন্তু তোমার কাছে শিক্ষা গ্রহণ করা একটা জটিল পদ্ধতি হয়ে যাবে। তোমাকে একটা বিশেষ পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা প্রাথমিক শর্ত হচ্ছে বলা এবং শোনার দক্ষতা। তুমি যদি বলতে পারো কিন্তু শুনতে না পারো তাহলেও হবে না, শুনতে না পারো যদি বলতে না পারো তাহলেও হবে না। তবে তাদের জন্য বিশেষ যেসব স্কুল রয়েছে, ফিজিক্যালি যারা হচ্ছে স্পেশালি চ্যালেঞ্জ রয়েছে, তাদের জন্য আলাদা স্কুল রয়েছে। ঠিক আছে, কিন্তু ভাষা ব্যবহারের যে দক্ষতা, এটা কিন্তু মানে প্রথম নয়। ভাষা ব্যবহারের দক্ষতা অর্জনের জন্য কিন্তু আগে তোমাকে বলা এবং শোনাটা করতে হবে। পরবর্তী প্রশ্ন, ঘুমের চাহিদা একটি কি ধরনের চাহিদা? স্যার দৈহিক চাহিদা। দৈহিক চাহিদা। দৈহিক চাহিদা। দৈহিক চাহিদা। তোমার ঘুম পাচ্ছে, ঠিক আছে, ওর অনেক ক্লাসে আছো, ঘুম পাচ্ছে, তাহলে ঘুমের চাহিদা সবসময় একটা দৈহিক চাহিদা। কোনো সময় কোনোদিন তুমি একটু বেশি টায়ার্ড রয়েছো, তাহলে তোমার বডি ঘুম চাইবে। আবার অনেক সময় তুমি যদি বেশ ভালোই সেদিনে কাজকর্ম না করে থাকো, তাহলে তোমার ঘুম পাবে না। তাহলে শরীরের যে কাজকর্মকে স্বাভাবিকভাবে রাখার জন্য আমাদের ঘুমের দরকার। অনেকে দেখো ঘুম সঠিকভাবে হয় না, ঠিক আছে, এইসব ব্যাপার রয়েছে। তো অবশ্যই ঘুমের চাহিদা রয়েছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমি রিসেন্ট কিছুদিন আগে জিনিসটা হচ্ছে জানলাম, আমি যেটা জানি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করতে চাই। আচ্ছা, তোমরা যে বাড়িতে এই যে যখন ক্লাস করছো, ঠিক আছে, প্রত্যেকের বাড়িতে আর উপরের দিকে তাকিয়ে দেখো তো, বাড়িতে কি লাইট জ্বলছে রুমের মধ্যে? টিউব লাইট। সবার বাড়িতে টিউব লাইট জ্বলছে নাকি? সবার বাড়িতে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। মানে হোয়াইট হ্যাঁ লাইট, স্যার। মানে সাদা আলো। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, আজকের দিনে যেদিকেই তাকাবে, তাকালেই দেখবে চারিদিকে সাদা আলো,
মানে এলইডি বাল্ব চলছে, ঠিক আছে, মানে এগুলো এলইডি তে চলছে। এবার একটু ভেবে দেখো যে আমরা যখন চারিদিকে তাকাই, সূর্যের যে রংটা আছে, সূর্যের যে মানে রশ্মিটা আছে, সেটা কি কালার? হোয়াইট না ইয়েলো? সাদা না হলুদ? স্যার হোয়াইট হোয়াইট একদমই নয়, ইয়েলো, একদমই হালকা নয়, ইয়েলো। ইয়েলো একদমই হোয়াইট হালকা নয়, ইয়েলো। একদমই হোয়াইট নয়, ইয়েলো কালার, ঠিক আছে। তুমি যে করে আগেকার দিনে যে লাইট হতো, সেগুলো কি লাইট হতো? ইয়েলো কালারের হতো, ঠিক আছে। येलो ইয়েলো আমাদের কালার আমাদের যে হালকা ইয়েলো চোখ, सर আমাদের ये যে হ্যাঁ, येलो আমাদের যে চোখ রয়েছে, ব্রেন রয়েছে, সেই ইয়েলো কালারটাকে কিন্তু সঠিকভাবে গ্রহণ করে, ঠিক আছে। কিন্তু তোমার বডিতে যদি, তোমার চোখ দিয়ে যদি হোয়াইট লাইট এন্টার করে, সাদা আলো যদি এন্টার করে, সেটা আমাদের ব্রেনের মধ্যে যাবে, অবশ্যই যাবে, এবং সেখানে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, যার কারণে কিন্তু আমাদের ঘুম পায়, ঠিক আছে। মানে যদি সেটা সিক্রেশন হয়, তখন কিন্তু তোমার ঘুম পাবে। আর যদি সিক্রেশন না হয়, তাহলে কিন্তু তোমার ঘুম পাবে না, ঠিক আছে। এই যে আমরা মোবাইল দেখি, মোবাইল দেখার সময় কি হয়, অনেকে বলা হয় যে ওই তোমার হচ্ছে স্ক্রিন লাইট, স্ক্রিন ফিল্টার, আই কমফোর্টিং শিল্ড, দেখেছো? যখনই ওটা অন করো, সঙ্গে সঙ্গে ফোনের ডিসপ্লের কালার কি হয়ে যায়? येलो है ये येलोइश হলদেট হয়ে যায়। ইয়েলো হয়ে যায়। তাহলে सर কেন ब्लू হচ্ছে? लाइट फिल्टर ব্লু লাইট ফিল্টার আছে, যে ব্লুটাকে আটকাচ্ছে। এবার ব্লু আর ইয়েলো মানে মিলে গেলে হোয়াইট হয়, তো জন্য ব্লুটাকে আটকাচ্ছে, বেসিক্যালি সেটাকে ইয়েলো বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে প্রত্যেকের বাড়িতে টিউবলাইট জ্বেলে রেখেছো, সুন্দর ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো চেষ্টা করো, মানে মানে যদি সম্ভব হয়, ঠিক আছে, টিউবলাইটের পরিবর্তে কোনো ইয়েলো লাইট ঘরে ব্যবহার করতে, ঠিক আছে। এতে লাভটা কি হবে? বলবে স্যার আপনি কি তাহলে ইয়েলো লাইট বিক্রি করছেন? কোথায় বিক্রি করছেন বলুন, আমি যাবো কিনতে। সেরকম ব্যাপার না, আমি তো কোনো বিক্রি করছি না, আমি তোমাদের শরীর বা জীবন সুস্থতার জন্য বলছি। কারণ ইয়েলো লাইট তুমি যদি ব্যবহার করো, মানে সন্ধ্যের পর থেকে, মানে হয়তো কোনো একটা জায়গায় যেখানে প্রচুর সেই সময় লাইটের প্রয়োজন, তখন তুমি জ্বালালে, কিন্তু সাধারণভাবে যে লাইটটা জ্বলছে, সবসময় চেষ্টা করো কোনো ইয়েলো লাইট জ্বালাতে সন্ধ্যের পর থেকে। লাভটা কি হবে? তোমার সঠিক টাইমে ঘুম পাবে, এবং মানে আমাদের যে মেলাটোনিন যে হরমোনটা ব্রেন থেকে যে সিক্রেশন হয়, সেটা হবে। আর যদি না থাকে, তাহলে কিন্তু অনেকে দেখবে এই কারণে রাত্রিবেলা ঘুম আসে না, ঘুম আসতে দেরি হয়, শুয়েছো কিন্তু ঘুম আসছে না। অনেকের বিভিন্ন ধরনের স্লিপ ডিসঅর্ডার হয়ে থাকে, তার কারণ কিন্তু এটা। স্যার বলো বলো। স্যার কি বলেন, সাদা আলোটা মানে চোখে দিলে ঘুম দেরিতে পায় নাকি? একদম। সাদা আলো যদি চোখে পড়ে, তাহলে আমাদের বডি মানে ব্রেনের মধ্যে যে কর্টেক্স এরিয়া রয়েছে, সেখান থেকে মেলাটোনিন হরমোন সিক্রেশন হয়। সে যদি ঢোকে, তাহলে হবে না। ওইজন্য তুমি দেখবে ফোন ঘাঁটছো। রাত্রি ১২টা ১টা পর্যন্ত, ১:৩০ পর্যন্ত ফোন ঘাঁটছো। তারপরে যদি শোয়ার চেষ্টা করো, ঘুম পায়? পায় না। কারণ ব্রেনের সিগন্যাল যাচ্ছে যে বাবু তোমাকে এখন জেগে থাকতে হবে। লাইট চলছে। তোমাকে এখন জেগে থাকতে হবে। सर घूमेर ব্যাঘাত ঘটায় স্যার ঘুমের ব্যাঘাত ঘটবে। এবার অনেকের হয় না। ঠিক আছে? অনেকের হয় না। যেমন আমার হয় না। খুব একটা অসুবিধা হয় না। কারণ আমি যদি ফোন ঘাঁটি, তারপর আরামসে ঘুমিয়ে যাবো। আমার কিন্তু সমস্যা খুব একটা হয় না। ঠিক আছে? পরিষ্কার কথা বলছি। কিন্তু অনেকের, বেশিরভাগ মানুষের স্যার এটা না স্যার হয়। লং টাইমে স্যার লং লং টাইমে টাইম এটা অসুবিধা হয় স্যার লং টার্ম এ অসুবিধা লং হয়। টাইমে স্যার এটা অসুবিধা হবে স্যার হুম, অসুবিধা আপনি স্যার বুঝতে পারবেন না সে পরবর্তীকালে কিন্তু আপনার ঘুম ধরবে না ওই রাইট একদম, টাইমে একদম। এটা আমার আগে হতো। এখন বেসিক্যালি অনেকদিন হয়ে গেল, আমি খুব একটা বেশি মানে ফোন ব্যবহার করাটা কমে গেছে। কিন্তু এই ল্যাপটপ বা স্ক্রিন, এদিকে আমার সময়টা যায়। ফোন ঘাঁটা হয় না সেভাবে। ঠিক আছে? কিন্তু এটা আজকে না হলেও কিছুদিন পরে সমস্যাটা হবে। ঠিক আছে? তো মানে আগে থেকে নিজেদেরকে একটু হ্যাঁ স্যার, ঠিক ঠিক করে বলছেন। নেওয়াটা ভালো। হুম? এই ব্যাপার। দেখো স্যার রাইট টাইম স্যার স্যার ঘুমানোর আগে ঠিক যার যেটা ঘুমানোর টাইম সে আগে আধ ঘন্টা আগে ব্লু লাইট ফিল্টার অন করে দিলে অটোমেটিকলি স্যার ঘুম চলে আসবে ঘুম চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা হ্যাঁ তোমাদের প্রত্যেকের জন্য একটা আমি তো চোখের উপর রেখেছি। এটা চোখের প্রত্যেকের উপর জন্য, এটা কি বলতো, প্রত্যেকের জন্য চোখ আমার বন্ধ মনে করে হয়, রাখতে হয়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা মনে হচ্ছে, দেখো আমার ডিউটি মনে হয় যে অনেক কিছু জিনিস যেটা আমার জানা হঠাৎ জানলাম আমি, সেটা আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি। দেখো প্রত্যেকে বেনিফিটেড হবে যাতে হয়, সেই জন্য প্রত্যেকের প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, তো ভালো স্যার কথা খুব ভালো বললে। স্যার এটা স্যার খুব ভালো স্যার হুম, দেখো নলেজ এমন না, কখনো কাউকে যদি তুমি কিছু একটা জানো, হয়তো কিছু একটা জানলে, এবার অনেকে ভাবে যে আমি না জেনে গিয়েছি, কাউকে না দেবো না, ঠিক আছে, কাউকে বলবো না, আমি নিজেই মনের মধ্যে রাখবো। সেটা কিছুদিন পরে তুমি ভুলে যাবে। কিন্তু তুমি যদি সেই নলেজটা এক্সপ্যান্ড করো, সবার মধ্যে ছড়িয়ে দাও, তাহলে দেখবে সেই নলেজটা কিন্তু সবার মনের মধ্যে থাকবে, আর তুমিও সেটা কিন্তু ভুলবে না।
সেজন্য ডোন্ট বি সেলফিশ। নলেজ দাও, তুমি আরো নলেজ পাবে। একদম স্যার, ঠিক আছে? একদম, ওই জন্য কোনো অসুবিধা নেই, হ্যাঁ? একদম স্যার। ওই জন্য আমি দেখো তোমাদের পড়াচ্ছি, এত কিছু পড়াচ্ছি, এত সুন্দরভাবে নোটস দিচ্ছি, এত কিছু পড়াচ্ছি, কোনো সমস্যা নেই। আমার নলেজ দিলে আমার নলেজ কমবে না, বাড়বে বাবা। ঠিক আছে? তো প্রত্যেকে সেরকম মানে এটা রাখো, সেরকম মেন্টালিটিটা রাখো। হুম? আচ্ছা, পরের প্রশ্ন। স্যার আরেকটা কথা স্যার, মানে নিশ্চয়ই। বাজারে বাজারে কিন্তু স্যার অনেক স্যার ব্লু কার্ড স্যার লেন্স পাওয়া যায়, সেগুলো পড়লে একদম, কিন্তু উপকারী পাওয়া যায়। একদম। এই যেমন আমি তোমাদের যে ক্লাস করছি, আমার একটা লেন্স আছে, আমার চোখের কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন এই যে কম্পিউটারে ক্লাস মানে কাজ করি, আমার তো অনেকটা টাইম ল্যাপটপের সামনে চলে যায়। শুধু তোমাদের তো ক্লাস নয়, প্রচুর ক্লাস আমাকে নিতে হয়। মানে এই সন্ধ্যে থেকে একদম রাত্রি 11টা 11:30 পর্যন্ত আমার ক্লাস থাকে। মানে ব্যাক টু ব্যাক ক্লাস থাকে। হ্যাঁ ঠিক আছে? তো সেই জন্য এবার তারপর সেই পিডিএফ রেডি করার জন্য সারাদিনে অনেকটা টাইম ল্যাপটপের সামনে কাটাতে হয়। আমার একটা স্পেশাল চশমা রয়েছে। এই চশমাটা পুরো ব্লু লাইট ফিল্টার আটকানোর জন্য। প্লাস আমি যখন সেই চশমাটা পরে বাইরে যাই, সেটা পুরো চেঞ্জার গ্লাস হয়ে যায়। ইউভি প্রোটেক্টেড প্লাস চেঞ্জার গ্লাস, বেশ সুন্দরভাবে বানানো। এটা ব্যবহার করতে হয়। স্যার, এবার আমি দেখেছি ওটা পরে আমি যদি আমি 3 নাও ফোন এখনো করি, পড়ে আছি। হ্যাঁ, একদম। এই এখন আমি স্যার আমি ইউজ পড়েছি। করি স্যার। আমারও পাওয়ারের সঙ্গে ব্লু গার্ড আমি দেওয়া স্যার আছে। হ্যাঁ, ইউজ আমারও করছি স্যার পাওয়ারের এখন। সঙ্গে ব্লু গার্ড দেওয়া আছে। একদম। তো এটা সবাই ব্যবহার করবে নিজেদের জীবনের জন্য। ঠিক আছে? তোমরা সুস্থ থাকলে মানে আমাদের ভালো লাগে। এরকম নয় যে যে হ্যাঁ, তোমরা অসুস্থ তো কি আছে? আমরা তো বাবু আর পলিটিশিয়ান নয়। যে ১৫০০ টাকা দিয়ে জীবন নিয়ে খেলবো। তাই না? ব্যাপারটা সেখানে। আচ্ছা, যাই হোক। শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে কোথায়? পরিবারে। পরিবার থেকে। পরিবারে স্যার, পরিবারে স্যার। পরিবার। পরিবারে তো কোনো নিয়ন্ত্রিত শিক্ষা হয় না। পরিবারে বলে পরিবারে, হ্যাঁ, পরিবারে নিয়ন্ত্রিত শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক আছে? বাচ্চাকে বলা হয়, বাচ্চা তুই পড়, পড়তে বলা হয়। সে বাচ্চা তো পড়তে চাইবে না। একটু মার-টার খায়। আমাদের পাশের বাড়িতে এরকম বাচ্চাটা হেভি মার খায়। ঠিক আছে? কোনো মতে পড়তে বসবে না। থাক, সে এবার মার-টার খায়। কোনো অসুবিধা নেই। তো অনিয়ন্ত্রিত শিক্ষা সে ১ম পরিবার থেকে পায়। পরিবারে জন্মানোর সাথে, সাথে পরিবারের যেসব সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে ভাষা শেখে, আচরণ শেখে, সামাজিক রীতিনীতি শেখে, সবকিছু সে শেখে, নিয়ম কানুন, আদব কায়দা সবকিছু সে শেখে। এবার যার বাড়িতে দেখবে অনেকে এটা আছে, মামা মাসি টাসি আছে, তাদের বাজে কথা শেখায়, তো বাচ্চা তো বাজে কথা বলবেই, বাজের সঙ্গে মিশলেই। তো সঙ্গে সঙ্গে যে পরিবার বা তার পরিবেশ বা পারিপার্শ্বিক পরিবেশ কিন্তু সঠিক হওয়াটা দরকার। হুম? আচ্ছা, পরের প্রশ্ন। শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হওয়া উচিত? 4টে অপশন রয়েছে। স্যার গণতান্ত্রিক। 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 গণতান্ত্রিক গণতান্ত্রিক মানে কি ভোট টোট নিতে হবে? আজকে পড়া হবে কি হবে না, সেরকম ব্যাপার নাকি? না, সবাই যে যার মতামত প্রকাশ করার সুযোগ পাবে না, এবং সুযোগ পাবে এবং দেবে। গণতান্ত্রিক মানে এটা ভুল কথা যে বাচ্চাদের জন্য বাচ্চারা কি তার মতামত প্রকাশ করবে। বাচ্চাদের বলে আচ্ছা তোমরা বড়, আজকে পড়বে কি পড়বে না, আজকে তোমরা কি পড়বে, সেরকম নয়। গণতান্ত্রিক কথাটার মানে হচ্ছে যে পড়াশোনার মধ্যে যে আলোচনা, মানে ব্যাপারটা হচ্ছে তুমি বললে তুমি স্যার পড়িয়েছো, বলে এ ফর অ্যাপেল, তুমি বললে পড়া গেছে, হ্যাঁ হয়ে গেছে, চলো, নিশ্চয়ই না। এ ফর অ্যাপেল তুমি বললে, "এবার তোমরা বলো এ ফর অ্যাপেল", বলে এ ফর অ্যাপেল, আবার বলো এ ফর অ্যাপেল। ওই যে বারবার তাকে রিপিট করাচ্ছে, বারবার তাকে বলাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে গণতান্ত্রিক। তো কিন্তু তুমি যখন কলেজে ক্লাস করতে, কলেজে ক্লাস করার সময় কি গণতান্ত্রিক হতো? স্যার বলতো "এ তোমরা বলো, এই ধরো বার্নৌলি's থিওরেম, বলো বার্নৌলি's থিওরেম", এরকম বলতো? বললো পানিপথের যুদ্ধ, এরকম করতো? না, স্যার পড়িয়ে দিত, তোমরা সুন্দর চুপচাপ বসতে। কেউ ফোনে গেম খেলতে, কেউ কারোর সাথে গল্প করতে, কিন্তু স্যার শুধু পড়িয়ে যেত। সেটা ছিল গুরু গম্ভীর, তাই তো? কিন্তু স্কুলের ক্ষেত্রে প্রাইমারি স্কুল বা স্কুলে কি হয়? আলোচনা ব্যাপারটা দেখো, আলোচনা তো অনেক রকমের। আলোচনার মধ্যে ব্যাপারটা কি হয়? সে ব্যাপারটা বুঝবে। তুমি যদি একটা ছোট বাচ্চাকে পড়াও, সে কি কিছু বুঝবে? তোমার সাথে আলোচনা করবে? নিশ্চয়ই না। সে কি করবে? তোমার প্রশ্নটাকে সে সে তোমার কথাটাকে সে বারবার রিপিট করবে। বারবার অনুকরণ করবে। কি বললাম বোঝা গেছে? দুটোর পার্থক্য কি বলতে চাইছি? ওকে? যখন কোয়েশ্চেনটা একটু জটিল ভাবে আসবে, তখন কিন্তু উত্তর সেভাবে ভাবনা চিন্তা করে দিতে হবে। হুম? আমাকে এত বেশি জিজ্ঞেস করবে না। ওই গণতান্ত্রিকই জিজ্ঞেস করবে। কিন্তু কেমন টাইপের গণতান্ত্রিক এটা তোমাদের বোঝাটা দরকার। আচ্ছা, চিন্তার ১ম বাহন। খুব ভালো প্রশ্ন।
সংকেত স্যার ধারণা ধারণা সংকেত স্যার। সংকেত ধারণা কোনো কিছু ধারণা চিন্তা স্যার করতে গেলে কোনো কিছু ধারণা স্যার ধারণা 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 স্যার একদম কোনো কিছু যদি চিন্তা করতে হয় তাহলে প্রথমে তার ধারণা দরকার। তুমি চিন্তা করছো যে কিভাবে তোমার যে এরোপ্লেন আকাশে ওড়ে, তুমি চিন্তা করতে বসছো, তাহলে তোমার একটা ধারণা আছে যে কিছু তো একটা উড়ছিল। সেই জন্য তাহলে প্রথমে সেই সম্পর্কে কনসেপ্ট দরকার। তাহলে যখনই তোমার মনে কনসেপ্ট আসবে, তারপরে তোমার মধ্যে সংকেত হবে। তুমি খুঁজবে যে কি করে তাহলে উড়েছে, তাহলে কিভাবে উড়লো, সেই অনুযায়ী তোমার সংকেত হবে। এবং তার পরবর্তী সংকেত কিন্তু সেকেন্ড স্টেপ, ভাবমূর্তি হচ্ছে তৃতীয় স্টেপ। আর সবার শেষে যে হ্যাঁ উঠতে পারে, আমি উঠতে পারে, লাস্টে বিচারকগণ মানে মেন মোদ্দা কথা, শেষে তোমার সংকেত ভাবে দূর এটা আমার ভাবনার বাইরে, ঘুমিয়ে যাই আবার। ঠিক আছে, বা তোমার মনে হলে ঠিক আছে এটা আমার ভাবনার মধ্যে, আমি আবার করি। ওকে, তার প্রথম তোমার ধারণা দরকার, কনসেপ্ট দরকার। কনসেপ্ট না হলে তুমি চিন্তা কি করে করবে? হুম? আচ্ছা, বংশানুক্রম নির্ধারিত হয় কিসের দ্বারা? জিন স্যার ও অপশন ক্রোমোজোম সি দ্বারা জিন ও জিন ও ক্রোমোজোম জিন ও ক্রোমোজোম। তাহলে যে বংশানুক্রম সেটা আমাদের সবসময় হয় জিন এবং ক্রোমোজোমের দ্বারা। ঠিক আছে, তুমি কোন বংশ থেকে বিলং করছো, তাই তো? তাহলে জিন আর ক্রোমোজোমের মধ্যে বংশ, যেসব আমাদের যত সন্তান সন্ততি রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো বাহিত হয়। ঠিক আছে, যেগুলো আমাদের জিন হলো বংশগতির ধারক, এই জিনটা আমাদের অবস্থান করে ক্রোমোজোমের মধ্যে। ঠিক আছে, যেগুলো আমাদের ব্যক্তিত্বের বিকাশে প্রভাব ফেলে থাকে। ভালো কথা, কোনো চাপ নেই। শিক্ষার প্রথম স্তরে শিশু শিক্ষণের ক্ষেত্রে কি উচিত, কিভাবে তোমার শিক্ষণ দিতে হবে? ভালো করে একটু ভেবেচিন্তে পড়ে উত্তর দেবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষণ স্বাক্ষর মাধ্যমে। খেলাধুলার মাধ্যমে। খেলাধুলার মাধ্যমে শিক্ষণ খেলাধুলার মাধ্যমে ভালোবাসা দিয়ে শিক্ষণ। অনেক রকম প্রশ্ন আসবে, আমি এই জন্যই বলছি একটু ভাবনা চিন্তা করে উত্তর দাও। শিক্ষার প্রথম স্তরে স্যার ছড়ার মাধ্যমে দেখো, ব্যাপারটা হচ্ছে যখন একটু বেশি সময় এটা দিচ্ছি না, রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা যখন একটু বেশি সময় দিচ্ছি সবার সবার চাপগুলো মনে হচ্ছে। আমি বলছি যে যখন একটু বেশি সময় দিচ্ছি একটু ভাবো, তখন মনে হচ্ছে না এটা না, তার মানে অন্যটা হবে। আমাদের সমস্যাটা কি বলতো, পরীক্ষার সময় যখন এরকম কোশ্চেন পেপার থাকবে একটা উত্তর মনে হয়ে গেল, তবে যখনই একটু বেশি সময় পাবো, ওই জন্য দেখবে ডব্লিউবিসিএস পরীক্ষা দেখবে অনেক সময় দিয়ে দেয়। কেন? তুমি ভাবতে বসবে যে এটা নয়, মনে হয় ওটা, কেউ সেই ভুলটা করে আসবে। সেই কারণে পরীক্ষার সময় একটু বেশি প্রশ্ন, বেশি টাইম অনেক সময় দেয়। সেকেন্ড টাইম সেকেন্ড থার্ড ভাবলেই উত্তর ভুল হয়। ঠিক আছে, তো শিক্ষার প্রথম স্তরে শিশুদের শেখানো হয় খেলাধুলার মাধ্যমে। একদমই ঠিক উত্তর, এই খেলাধুলার মাধ্যমে শিশুকে শিক্ষণ দেওয়া হয়। ঠিক আছে, ছড়ার মাধ্যমে তো সেটা ছড়ার মাধ্যমে সে তো শেখে, কিন্তু প্রাথমিক পর্যায়ে ওই জন্য দেখবে প্রাথমিক পর্যায়ে যে স্কুল শিক্ষায় যেটা হয় সেখানে স্পোর্টস থাকে। এখন দেখেছো ইসিসিই 3 বছরে বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়, তাহলে সেখানে গিয়ে কি রয়েছে, ছোটবেলায় প্লে স্কুল রয়েছে। প্লে স্কুল আছে তো, বাচ্চাদের অনেকে প্লে স্কুলে প্লে পাঠায়। স্কুল তো প্লে স্কুলে পড়ে সেখানে বাচ্চা কি করে, খেলাধুলে। তো খেলাধুলার মাধ্যমে শিখে, দেখো উপর থেকে লাফালো, এই করলো, এই খেলাধুলো, এটা গোল জিনিস, এটা এই জিনিস, তাই তো? তাহলে প্রথম অবস্থায় সে খেলাধুলার মাধ্যমে শেখে, তারপরে সে ছড়ার মাধ্যমে। তো অবশ্যই আর সমস্ত পড়াশোনা বাবা ভালোবাসা দিয়েই করতে হবে, এটা একদম চিরাচরিত ব্যাপার। ঠিক আছে, তো এটা আলাদা করে কোনো স্পেসিফিক ব্যাপার নয়। ওই জন্য আলোচনা করে পড়তে হয়। এই জন্য দেখো কারো ভুল হচ্ছে, এই যে ভুলটা হচ্ছে কিন্তু সঙ্গে যে আলোচনা, এটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা বলো নিচের কোনটা সঠিক নয়, ভেবেচিন্তে পড়ে উত্তর দাও। সঠিক নয় বলছে, সঠিক জিজ্ঞেস করেনি, কোনটা ভুল, কোনটা কোনটা ভুল রয়েছে। আচ্ছা, লাস্টেরটা কিন্তু তাপ নয়, ভাষা। হ্যাঁ, স্যার অপশন ডি লাস্টেরটা তাপ অপশন নয় ডি বাবা, লাস্টেরটা কিন্তু তাপ নয় বাবা, ভাষা। হ্যাঁ, এটা তাপ হয়ে গেছে, হ্যাঁ এটা ভাষা। ওই ডি হবে ডি স্যার ডি ডি হবে ডি হবে ডি 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 হবে হবে স্যার। ভাষা চিন্তন বস্তুর প্রত্যক্ষ নির্ধারণ তাহলে ভাষা যে চিন্তন এবং বস্তুর প্রত্যক্ষকে প্রভাবিত করে। ঠিক আছে, তাহলে ভাষা কিন্তু
চিন্তনকেও প্রভাবিত করে, প্রত্যক্ষণকেও প্রভাবিত করে। এরকম নয় যে শুধু প্রত্যক্ষণকে প্রভাবিত করছে। ঠিক আছে? তাহলে ডি এরটা ভুল রয়েছে, কারণ দেখো সি যদি ঠিক হয় ডি ভুল হবে, ডি যদি ঠিক হয় সি ভুল হবে, কারণ দুজন একে অপরের কন্ট্রাডিক। তাহলে সঠিক নয় ডি এরটা, যে ভাষা বস্তুর চিন্তন এবং বস্তুর প্রত্যক্ষণকে প্রভাবিত করে না। অবশ্যই প্রভাবিত করে। তুমি কি ভাষায় কথা বলছো সেটা তোমার চিন্তা আর প্রত্যক্ষণকে প্রভাবিত করবে না? অবশ্যই করবে। ওই জন্য সবসময় ভালো ভাষা ব্যবহার করতে হয়, খারাপ ভাষা নয়। ঠিক আছে? যদি রেগে যাও যাই করো, সবসময় ভাষা ব্যবহার চুজ করো ঠিকঠাক। নির্দেশগত পার্থক্য শিক্ষার্থীর কিসে প্রভাব, শিক্ষার্থীর কি করে, বৃদ্ধির ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে, প্রবণতার ক্ষেত্রে, না সবগুলোর উপরে প্রভাবিত করে? নির্দেশগত পার্থক্য। স্যার সবগুলোই। যে নির্দেশগত পার্থক্য মানে কোনো কিছু যে নির্দেশ দেওয়া হচ্ছে, এটাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলা হয়। সেটা কিন্তু আমাদের বৃদ্ধির উপর প্রভাব বিস্তার করে, বিকাশ মানে গ্রোথ, ডেভেলপমেন্ট, প্রবণতা মানে টেন্ডেন্সি, সবগুলোকে কিন্তু প্রভাবিত করে থাকে। ঠিক আছে? অবশ্যই সুন্দর প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, বাল্যকালের সময়সীমা। বাল্যকাল কতদিন রয়েছে? তুমি কতদিন বাচ্চা ছিলে বলো? 6 থেকে 11। 6 থেকে 11। 6 থেকে 11। তাহলে বাল্যকাল শৈশব 0 থেকে একদম 5টা। 0 থেকে 5 হচ্ছে শৈশব, 6 থেকে 11 হচ্ছে বাল্যকাল, 12 থেকে 18 হচ্ছে অ্যাডোলেশন বা কৈশোর, তারপরে আমাদের ম্যাচুরেশন। কৈশোর। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি adult। বিকাশের মধ্যে পড়ে? এটা একটু ভেবেচিন্তে উত্তর দাও। বিকাশ। ডি। আচ্ছা, ডি। আচ্ছা, একটু ভেবেচিন্তে বলো। ডি হবে, ডি হবে মনে হচ্ছে, উভয়। এখানে একটা জিনিস খেয়াল করো, শিখন, শিখন মানে লার্নিং, ভালো করে বোঝো। শিখন মানে লার্নিং, কোনো জিনিস শিখছো। শিক্ষণ মানে টিচিং, যেটা তুমি পড়াচ্ছ। ঠিক আছে? আর পরিমাণ, পরিমাণ Teaching। বেসিক্যালি, হ্যাঁ পরিমাণ যেটা আমাদের কোয়ান্টিটি যেটাকে বোঝা হয়, সেটা বলতে বেসিক্যালি আমরা বলি বৃদ্ধিকে বুঝি, বৃদ্ধি বা গ্রোথ কে আমরা বুঝি। ঠিক আছে? তো এখানের মধ্যে কোনটা, বিকাশের মধ্যে তো পরিমাণ হবে না, কারণ ওটা তো পরিমাপযোগ্য না। তাহলে কি হবে? যে সিটা হবে। স্যার শিক্ষণটা হবে। সি। শিখন। সি। শিখন হবে। ভেরি গুড, শিখন, সি হবে। উত্তর হবে সি, শিখন। এই জন্য আমি সঙ্গে সঙ্গে পাশে লিখে দিলাম যে কোনটার মানে কি, কোনটা কি জিনিস। শিখন মানে তুমি কতটা শিখেছো, সেটা তোমার বিকাশের মধ্যে পড়ে। টিচিং কখনো বিকাশের মধ্যে এটা পড়ছে না। বুঝতে পারলাম না, কোনটা বাবা? আচ্ছা, বিকাশ, ওটা বুঝতে আচ্ছা পারলাম না। বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য তুমি পড়েছো, মানে পড়া রয়েছে না পড়োনি? তাহলে আমি একটু বুঝিয়ে দেবো আগে বৃদ্ধি বিকাশের পার্থক্য। পড়েছো? আচ্ছা, তো বৃদ্ধি, স্যার। হ্যাঁ বৃদ্ধি মানে কি, তুমি গায়ে গতরে বেড়ে উঠেছো। আগে তুমি 2 ফুট ছিলে, এখন তুমি 5 ফুট হয়েছো বা 6 ফুট হয়েছে, সেটা বৃদ্ধি। বিকাশ মানে কি, আগে তুমি বলতে যে যা হবে সব দোষ হচ্ছে ভদ্র মানে কোয়ালিটেটিভ। লোকের, আর এখন তুমি বুঝেছো যে না, বিকাশ হয়েছে যে না আমার এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করলে সমস্যা, এটা করলে সমস্যা। তাহলে এখানের মধ্যে বিকাশ কোনটা পড়ে? টিচিং, তুমি যে পড়াচ্ছ, এটা কি বিকাশের মধ্যে কিছু পড়ছে? বৃদ্ধি বা বিকাশের মধ্যে কোনোটা পড়ছে? ভেবে দেখো নিজে। একটা শিশুর বৃদ্ধি হচ্ছে বা না, না, বিকাশ হচ্ছে, পড়ছে না, তাহলে এ তো হচ্ছে না। পরিমাণ মানে বৃদ্ধি, তুমি লম্বায় বাড়ছো, তোমার যে গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে, সেটা কি বৃদ্ধির মধ্যে পড়ছে? পড়ছে না। না, আমি কিন্তু তোমার প্রশ্নটা যে আসলে বুঝতে পারিনি, হ্যাঁ, বুঝতে পারলাম। প্রশ্নটা কিন্তু বিকাশের মধ্যে কোনটা পড়ছে? শিখন। তুমি আগে কতটা শিখেছিলে, এখন তোমার শিখাটা ভালো হয়েছে। তুমি আগে কোনো জিনিসে রেগে যেতে, এখন চট করে রেগে যাও না। তবে তোমার বিকাশ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে বিকাশের মধ্যে কোনটা পড়ছে? শিখনটা পড়ছে। এবার বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, এই জন্যই বললাম যে পেডাগজির প্রশ্ন তোমাকে আলোচনা করতে হবে। যতক্ষণ না তুমি ভালোভাবে আলোচনা করবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। হুম? আচ্ছা, কানে শুনতে পায় না বুঝতে পেরেছি। এমন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের তুলনায় নিজেকে নিকৃষ্ট মনে করবে কোন দিক থেকে?
বলো। ভাষায় সি উন্নয়ন। ভাষা ভাষার উন্নয়নে ভাষার উন্নয়ন। সামাজিক সি আবেগের হবে। উন্নয়নে। স্যার সি ভাষার কি হবে? উন্নয়নে। সামাজিক আবেগের সি উন্নয়ন। হবে সি। ভাবো, একটু স্যার ভাবনা চিন্তা কানে করো না না। শুনলে তো বলতে পারবে না। একটু স্যার ভাবনা কানে না শুনতে পেলে তো বলতে পারবে না, তাহলে সেটাই হবে। ভাবনা চিন্তা করো না কি হবে। স্যার সি মনে হচ্ছে। সি মনে হচ্ছে স্যার স্যার অপশন। সি মনে হচ্ছে, আর কারো স্যার কিছু মনে বি। হচ্ছে? বি মনে হচ্ছে, ভাষার উন্নয়ন মনে হচ্ছে। স্যার আমার মনে হচ্ছে বি হবে, কারণ ভাষার উন্নয়নে সে কানে না শুনতে পেলে বলতে তো পারবে না, না তাই তার ওটা মনে হবে। একদমই ঠিক। আর কিছু অন্য কারো কিছু মনে হচ্ছে? আচ্ছা, আমি একটু বলে দিই এবার, ঠিক আছে। অপশন বিটা হবে। প্রথমত এখানে অ্যান্সার হবে অপশন বি, সামাজিক আবেগের উন্নয়নে। এবার আরেকজন যে বিটা বললে তার উত্তরটা কিন্তু ভুল নয়, কিন্তু তার উত্তরটা সি এর মধ্যে ঢুকে গেছে। কিভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেসব হচ্ছে যেসব হচ্ছে শিক্ষার্থী কোনো কিছু শুনতে পায় না বা কানে শুনতে পায় না, তাদেরকে আমরা সাধারণত প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী বলে থাকি, ঠিক আছে। এবার এরা কি করে, নিজেদেরকে নিকৃষ্ট মনে করে। কেন মনে করে? কারণ তারা মনে করে যে কেউ একজন কিছু বলছে, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। ফলে কি হচ্ছে, সে তার কোনো রিপ্লাই দিতে পারছে না। এবার কেউ যদি দেখছে সে কানে শুনতে পাচ্ছে না, বারবার সে হচ্ছে সেখানে শুনতে না পাওয়ার জন্য সে সেখান থেকে চলে, মানে সে সেই জায়গা থেকে চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তার মধ্যে একটা বিচ্ছিন্নতা ভাব হচ্ছে, একটা হীনমন্যতা, যে আমি তো কিছু শুনতে পাই না, আমার দ্বারা কিছু হবে না। সেই হীনমন্যতা তার মানে কি, সে সমাজের মধ্যে কোন রকমের তার আবেগের উন্নয়ন করতে পারছে না। মানে তার যে রিপ্লাই দেওয়া, সে কোনো রিপ্লাই দিতে পারছে না। ভাষার উন্নয়নটা অনেক পরের ব্যাপার বাবা। তুমি তুমি যেটা বলেছো ঠিক কথা, একটু বেশি ভেবে নিচ্ছ, ঠিক আছে। প্রথম কথা, যে শুনতে পায় না তার ভাষার উন্নয়ন কোথায় হবে, তার তো ভাষাই নেই। কথাটা কি বলছি বোঝা গেছে? তাহলে প্রথমত সে কি করবে, তার আবেগের উন্নয়ন চেষ্টা করবে। কথাটা বুঝতে পারছো? ভাষার উন্নয়ন কখন হবে, যখন হ্যাঁ সে স্যার, শুনতে বুঝতে পেরেছি। পাচ্ছে, লিখতে পাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তোমার বাচ্চা যখন বাড়িতে ছিল, সে তখন হুম। বলতো সে তখন হচ্ছে মাকে বলতো তুই আয়, তুই খাবি, এরকম বলতো। এবার তারপর বলছে এই তুই বলতে নেই, তুমি বলতে হয়। তারপরে সে যখন স্কুলে গেল, তখন তার ভাষার উন্নয়ন হলো। কেন হলো? সে তো কানে শুনতে পায়। কিন্তু যখন একজন শিক্ষার্থী কানে শুনতে পাবে না, সে তো প্রথম থেকেই নিজেকে বিচ্ছিন্ন মনে করবে। এবার বোঝা গেছে উত্তর কেন সি হলো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। তাহলে হ্যাঁ বুঝতে স্যার। পারছি পেডাগজি এই জন্যই, পেডাগজি এইটাই পেডাগজির ব্যাপার, যেখানে আলোচনা হবে। আলোচনা না হলে পেডাগজির উত্তর তুমি দিতে পারবে না। হুম? এখানে আর বলেছিলাম যে এখানে উত্তরের পেছনে দৌড়াও না, বুঝতে পেরেছো কিনা সেটাই হবে, তাহলেই দেখবে অন্য কোশ্চেন সলভ করতে পারে। প্রথম দিন দেখবে অনেক কিছু ভুল হচ্ছে, আজকে যাদের ভুল হচ্ছে পরে আমি আবার একদিন পেডাগজির ক্লাস করাবো, এরকম প্রশ্ন উত্তর হবে, সেখানে দেখবে আর ভুল হবে না, কম ভুল হবে, বেশিরভাগই ঠিকঠাক করতে পারবে। কেন? তখন রিয়েলাইজেশন বা বোঝাটা হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, এটা তো মনে হয় পড়া হয়নি। পিঁয়াজের কোন স্তরে শিশুরা বস্তু ও ঘটনা সম্পর্কে যুক্তিগ্রাহ্যভাবে ভাবতে শুরু করে? পিয়াগেট তোমাদের পড়া আছে? স্যার যৌক্তিক হ্যাঁ স্যার, সক্রিয়তা স্তরে। স্তরে। যৌক্তিক সক্রিয়তা স্তরে। এটা বেসিক্যালি প্রশ্নটা বোঝাই যাচ্ছে, আমি এর স্যার পরের স্যার চ্যাপ্টারে বাস্তব সক্রিয়তা স্তরে, বাস্তবে। এটা অ্যান্সার হবে বাস্তব সক্রিয়তা স্তরে, ঠিক আছে। এবার বাস্তব তো এটা এবার এটা তোমাদের অ্যাকচুয়ালি এখনো পড়ানো হয়নি, পরের যে চ্যাপ্টারটা হবে সেটাই এখানে পিয়াগেট আমরা পড়াবো। বিভিন্ন মনস্তাত্ত্বিক তত্ত্ব, পিয়াগেট, কোহলবার্গ, ভাইগটস্কি, এটা আমরা তিনটে পড়াবো, ঠিক আছে। পড়ালে তারপর এগুলো আরো ভালো হবে, যে সংবেদন স্তর রয়েছে, ঠিক আছে, কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা বাস্তব সক্রিয়তা স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা রিয়েলি 7 থেকে 11 বছর পর্যন্ত হয়। তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, যৌক্তিক সক্রিয়তার কি কি বৈশিষ্ট্য থাকে, এগুলো আমরা পরে আলোচনা করে দেবো। পিয়াগেটটা পুরো আলোচনা করব, তারপরে হবে, ঠিক আছে। তো এখন এটা মোটামুটি আমি জাস্ট দেখে রাখো, স্কিপ করে রাখো, পরে আমরা আলোচনা করবো। হুম? মূল্যায়নের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন। তোমরা যে পরীক্ষা নাও, তার কি উদ্দেশ্য? স্যার শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ অগ্রগতি করা। বি। প্রগতির পরিমাপ করা। কেন অপশন দুর্বলতা, ডি স্যার। কেন দুর্বলতা খুঁজে বের করার জন্য করো না? রিমেডিয়াল হ্যাঁ স্যার, টিচিং। স্যার তাহলে কি স্যার করবে, কি দুর্বলতা খুঁজে বের করেই হবে। হুম, তাহলে
নাকি বি হবে? পরবর্তী শ্রেণীতে কিন্তু উত্তীর্ণ করার জন্য মূল্যায়নটা তো বোঝা মূল্যায়ন দরকার। না স্যার, অপশন এ। অপশন এ। স্যার তাহলে এ অপশন ডি হচ্ছে হবে না? স্যার আগে তো প্রথমে স্যার অসুবিধাগুলো খুঁজে বার করে তারপরে তো রেমেডিয়াল টিচিংটা পড়তে পারবো স্যার। স্যার তাহলে ডি হবে। স্যার শিক্ষার্থীর অগ্রগতির মধ্যেই তো এই দুর্বলতাটা তো পেয়ে যাবো, তাই শিক্ষার্থীর না? ওটা অগ্রগতি পরিমাপ পরিমাপ করার ডি হবে। ওর মধ্যেই তো দুর্বলতা রয়েছে। এই এই ডি এইটা এর মধ্যে হচ্ছে এই অপশনটা হ্যাঁ, ঢুকে। আমি তোমাদেরকে একটু কনফিউজ করলাম। আর এখানে কেউ একজন যে উত্তর দিলে সে বাবু হুম। কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে? উত্তর অবশ্যই হবে অপশন ডি। শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ করা। আমরা যখন পরীক্ষা নিই, পরীক্ষা তুমি ভাবো তুমি হয়তো টিউশন পড়িয়েছো কিনা জানি না। যদি পড়িয়ে থাকো তাহলে দেখবে তুমি যখন টেস্ট নাও, তুমি কিসের জন্য টেস্ট নাও? যে তোর কি দুর্বলতা আছে সেটা বের করার জন্য টেস্ট নাও? না তুই কতটা তোর উন্নতি হয়েছে সেটা দেখার জন্য টেস্ট নাও? কোনটা করো? কেন টেস্ট পরীক্ষা নাও? কতটা উন্নত হয়েছে ভেরি গুড। এবার কতটা উন্নতি হয়েছে যখন তুমি চেক করতে যাচ্ছ তখন তুমি তার দুর্বলতাটা খুঁজে পেলে। আরে তুই তো পড়ালাম কিন্তু তোর এই জায়গাটা তো দুর্বলতা রয়ে গেছে। তুমি বের করলে। সেই দুর্বলতা বের করার জন্য সেটা কিন্তু অগ্রগতি পরিমাপ করার জন্য তার মধ্যে কিন্তু দুর্বলতা তুমি খুঁজে পেলে। কিন্তু দুর্বলতা খোঁজার জন্য কিন্তু মূল্যায়ন নেওয়া হয় না। যে তুই কত দুর্বলতা দেখি তার জন্য মূল্যায়ন না বাবা। সে কতটা উন্নতি করেছে তার জন্য মূল্যায়ন। বোঝা গেল? তোমার উত্তর ঠিক। ওই যে বললাম এটা তো উল্টো হতে পারে, মানে দুর্বলতা একদম একদম তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। সেই উদাহরণটা তুমি শোনার পরে তারপর তুমি তোমার জাজমেন্টটা পেশ করবে। কোনো সমস্যা নেই। আমি বললাম পেডাগজি ক্লাসে সবার একদম গণতান্ত্রিক মন্তব্য রয়েছে। একটা গ্লাস রয়েছে, ঠিক আছে? সুন্দর একটা গ্লাস রয়েছে। এতে অর্ধেক জল ভর্তি রয়েছে। ঠিক আছে? এবার আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি দেখতে পাচ্ছ? বলো কি দেখতে পাচ্ছ? পিয়া কি দেখতে পাচ্ছ বলো? কেউ বলবে অর্ধেক, কেউ বলবে অর্ধেক ফাঁকা। অর্ধেক না খালি স্যার, আগেও হয়েছে। তো বলবো যে জল দেখতে পাচ্ছি। তুমি বলছো জল দেখতে পাচ্ছ। হ্যাঁ, জল দেখতে পাচ্ছ। কেউ বলবে না আমি গ্লাস দেখতে পাচ্ছি। সে ভুল দেখতে পাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি বলা হয় তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে একজন বলল যে স্যার আমি গ্লাস দেখতে পাচ্ছি। একজন বলল স্যার আমি গ্লাসে জল দেখতে পাচ্ছি। ঠিক আছে? আরেকজন বলল স্যার আমি গ্লাসে অর্ধেক জল দেখতে পাচ্ছি। আরেকজন বলল স্যার আমি গ্লাসটা অর্ধেক খালি দেখতে পাচ্ছি। তাহলে এখানের মধ্যে কার উত্তরটা ঠিক? সবার উত্তর ঠিক। কিন্তু যদি বলা হয় এখান থেকে একটাই উত্তর বের করে যেটা সব থেকে বেশি ঠিক, মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, তখন তুমি কোন উত্তরটা বলবে? তুমি কি দেখতে পাচ্ছ? গ্লাস দেখতে পাচ্ছ, গ্লাস গ্লাসে দেখতে জল পাচ্ছি। দেখতে পাচ্ছ, না গ্লাসে অর্ধেক জল দেখতে পাচ্ছ, না গ্লাসটা অর্ধেক খালি দেখতে পাচ্ছ? এর মধ্যে কোন উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট? গ্লাস দেখতে পাচ্ছি। কোনটা বলো? গ্লাসে অর্ধেক জল। গ্লাসে অর্ধেক জল। গ্লাসটা কেন? অর্ধেক জল। কেন? কেন তুমি বলো, তোমরাই বলো উত্তর কেন? গ্লাসে অর্ধেক জল তাহলে কেন? অর্ধেক ফাঁকাটা কেন? কেন গ্লাসে অর্ধেক জল কেন? আমি বলছি গ্লাসে অর্ধেক খালি। তাহলে কেন গ্লাসে অর্ধেক জলটা তুমি নিচ্ছ বলো? বলো না, উত্তর এটা তোমার। জলটা না থাকলে তো পুরোটাই খালি থাকতো, তার জন্য জলটা আছে বলে। তোমরা এটা গোছানো একটা ভাষা, গুছিয়ে বলা এত সুন্দর করে। কথাটা যাচ্ছে কিন্তু আসল জায়গায় হিট করছে না। মানে যে জায়গাটা বলা উচিত সেই জায়গাটা হিট করছে না। কি বললাম? যে জায়গাটা বলো তুমি একদম ঠিক জায়গায় যাচ্ছ কিন্তু স্যার, অরিজিনাল আগে কথাই গ্লাস দেখতে পাচ্ছি, এটা হবে? না। ব্যাপারটা হচ্ছে আমরা গুছিয়ে কথাটা বলছি না, বিষয়টা এরকম, গুছিয়ে না, বলছি। গ্লাসটি অর্ধেক খালি এটা কি গুছিয়ে নয়? গ্লাসটি অর্ধেক ভর্তি, গ্লাসটি অর্ধেক খালি, দুটোই তো গুছিয়ে না, কথা। স্যার আসলে আমরা পজিটিভ গ্লাস কি দিকটা দেখবো অর্ধেক স্যার এই এখানে জন্য। জলটাকে এখানে নির্দেশ করা আছে তাই স্যার। হ্যাঁ, কারণ মানে গ্লাস এটা তো কি ফাঁকা বলতো থাকতে পারে, কারণ এখানে জলটাই পূরণ করা আছে। না দুটোতেই তো হ্যাঁ, স্যার মানে ব্যাপারটা গ্লাসে হচ্ছে অর্ধেক কেন খালি বা মানে প্রশ্ন তাহলে সেটা সঠিক হচ্ছে না। না, এখানে ব্যাপারটা আমি একটু বলে দিই তোমরা স্যার এখানে কি কোনোভাবে পজিটিভ নেগেটিভ দিক, এক্স্যাক্টলি এখানে কি কোনোভাবে পজিটিভ নেগেটিভ দিক দেখাতে চাইছে? একদম মানে ঠিক। যার দৃষ্টিভঙ্গি যেমন একটা গ্লাসের বা জলটা যদি আধখালি, যদি কেউ বলে এটা আধখালি বা অর্ধেক জল আছে, তার মানে তার দৃষ্টিভঙ্গিটা ওরকম। আর কেউ যদি বলে অর্ধেক ভর্তি, তাহলে তার অর্ধেক আলাদা। এরকম কিছু বলতে চাইছে? পজিটিভ, একদম ঠিক। তার একদম ঠিক। দৃষ্টিভঙ্গিটা পজিটিভ। একদম এই শিউলি যেটা বললে একদম এক্সাক্ট বললে। চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট এটাই যে গ্লাসটি অর্ধেক ভর্তি, এই কথাটার মধ্যে একটা পজিটিভিটি আছে, একটা ধনাত্মক, এটা মানে
ধনাত্মক একটা থটস আছে, তখন সেটা অ্যাকসেপ্টেড হয়। ওই জন্য দেখবে যে মানুষ একটু পজিটিভ কথা বলে তার সাথে মানুষ কথা বলতে চায়, যে হ্যাঁ কথা বলে খুব ভালো লাগলো। তুমি একটা বন্ধুর সাথে গেলে, ভাই জীবনটা খুব খারাপ, জীবনে এত সমস্যা, এত কিছু, এই ব্যাপার, ভালো লাগছে না ভাই, মরে যাবো, এই করবো সেই করবো। একজন বন্ধু, আরেকজন বন্ধু হলো, আরে ভাই বিন্দাস কেটে যাচ্ছে, হ্যাঁ একটু কষ্ট আছে, ভাই জীবনটা তো এরকমই, সুন্দর একটু মজা করে কেটে যাচ্ছে। তাহলে তুমি কার সাথে গল্প করতে পছন্দ করো? তুমি নিজে বলো, যে সারাদিন তোমাকে ফ্রাস্ট্রেটেড কথাবার্তা বলে, না যে পজিটিভ কথা বলে? পরিষ্কার কথা। তো ব্যাপারটা সেরকম, যে এই দুটো উত্তরের মধ্যে একটা তোমার নেগেটিভ সেন্সে উত্তর, একটা তোমার পজিটিভ সেন্সে উত্তর, সেই কারণে অপশন ডি হলো। সবার মাথায় ঢুকে গেল উত্তরটা কেন হলো, ক্লিয়ার ভাবে? হ্যাঁ খুঁজতে হ্যাঁ শিখেছো? স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার খুঁজতে শেখো। এই জন্য আমি তোমাদেরকে খোঁজা শেখাবো, উত্তর খোঁজা শেখাবো। উত্তর তোমাকে দেখবে। ওই জন্য শ্রীকৃষ্ণ গীতাতে বলছে যে বাবু আমি তোমাকে পথ দেখাবো, পথে চলতে হবে বাবু তোমাকে, ঠিক আছে? কৃষ্ণ সবসময় এই কথা বলছে। তো সেরকম আমি পথ দেখাবো, খুঁজতে তোমাদের হবে, ঠিক আছে? শিখিয়ে দেবো কি করে খুঁজতে হয়। চলো। একজন ব্যক্তি আমির বিপরীতে তুমিকে চিনতে শিখলে তাকে কি বলা হয়? ভালো করে ভেবে চিন্তে উত্তর দাও, কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়ো নেই এখানে উত্তরের দেওয়ার কোনো স্বতন্ত্র তাড়াতাড়ি। ভবন। সামাজিকী ভবন। বলো। প্রত্যাভিজ্ঞ প্রত্যাভিজ্ঞ। প্রত্যাভিজ্ঞ প্রত্যাভিজ্ঞ প্রত্যাবিক প্রত্যাভিজ্ঞা। সামাজিকী কেন পরিমূলকতাটা আর হবে না? ম্যাচুরেশন হবে না? স্যার স্বতন্ত্রী ভবনই হবে। আচ্ছা, এখানে উত্তর হবে, দেখো প্রথম কথা কোনটা। আচ্ছা, অভিজ্ঞতা থাকলেই তো আমরা চিনতে পারবো না। আচ্ছা এবার আমি তোমাদের একটা এখানে একটা অন্য মেথডে শেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের ওখানে একটা মেথড শেখালাম যে কোশ্চেনের মধ্যে খুঁজবে পজিটিভ অ্যাসপেক্ট, এখানে তোমাদের আমি আরেকটা অ্যাসপেক্ট শেখাচ্ছি। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে, যখন তুমি কনফিউজ হচ্ছ যে এইটা হবে না ওটা হবে, তখন তুমি ভাববে কোনটা হবে না। প্রথম কথা, আমির বিপরীতে তুমি, যে আমি একটা মানুষ, তুমিও একটা মানুষ, ঠিক আছে? বা তুমি এটা করছো আমি এটা করব, বা আমির বিপরীতে তুমি, যে আমি ভালো তুমিও ভালো। তাহলে এখানে সামাজিকীকরণ মানে সোশ্যালাইজেশনের কি কোনো ব্যাপার আসছে, যে তার মাধ্যমে বলা হচ্ছে যে সবাই মিলেমিশে আছে, এরকম কি কোনো ফিল আসছে? আসছে কি কোনো ফিল? না আমি না আসছে না। তাহলে যখন ফিল না আসছে স্যার। না তখন উত্তর বাদ চলে গেল। ব্যাপারটা বোঝো, যখন তুমি পাচ্ছ না, যখন তুমি উত্তর নিয়ে কনফিউজ, তাহলে যাদের কনফিউজ তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করো। এবার হচ্ছে আমির বিপরীতে তুমি, এটা কি ম্যাচুরেশনের সাথে কোনো ব্যাপার আসছে, যে আমার খুব ম্যাচিওর হয়ে গেছি, পরিমূলক হয়ে গেছি? ম্যাচুরেশনের কোনো ব্যাপার কি তুমি ফিল পাচ্ছ, গন্ধ পাচ্ছ ম্যাচুরিটি? আমির বিপরীতে তুমি, না পাচ্ছি না, পাচ্ছি না। এবার হচ্ছে প্রত্যাবিজ্ঞা। প্রত্যাবিজ্ঞা মানে কগনিটিভিজম, ঠিক আছে? যে এ প্রত্যাবিজ্ঞা, যে আমি একটা কিছু বললাম তার রিপ্লাইতে, সাপোজ প্রত্যাবিজ্ঞা জিনিসটা আবার কিরকম, সাপোজ তুমি কাউকে বললে যে এই তুই চোর, আমি তোমাকে বললাম, ঠিক আছে? তুমি তখন হচ্ছে কি করলে, যে সেই জিনিসটা বুঝলে যে সে আমাকে চোর বললো, আমাকে বললো, আমি রেগে গেলাম, ঠিক আছে? আবার অনেকে কি করলো, বললো বললো হয়ে গেছে। বা তোমাকে বললো যে ওখানে কিন্তু হচ্ছে তুই যখন যাবি তুই দেখবি যে রাস্তার ধারে কিন্তু কয়েকটা লোক বসে থাকবে, ঠিক আছে? তুই কিন্তু তার দিকে তাকাবি না, সোজা চলে যাবি। তুমি যখন যাচ্ছ দেখতে পাচ্ছ কিছু লোক আছে, সঙ্গে সঙ্গে বুঝে গেছো ওই যে বলেছিল সেই জিনিসটা ওইখানটা, তুমি চুপচাপ সেখান দিয়ে চলে গেলে। মানে কি হলো, তুমি সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে নিলে যে ওই জিনিসটা তোমার জন্য ভালো বা ওই জিনিসটা তোমার জন্য খারাপ। এই কথার তুমি উত্তর দেবে, ওই কথার তুমি উত্তর দেবে না, বুঝে গেলে? তবে তুমি সেটাকে আইডেন্টিফাই করে করলে, সেটাকে বলে প্রত্যাবিজ্ঞা। তাহলে আমির বিপরীতে তুমি, এর মধ্যে কি কোনো চেনা ব্যাপারটা আসছে? আমি তোমাকে চিনছি, আমি নিজেকে চিনছি, তুমি নিজেকে চিনছো, চেনা ব্যাপারটা মানে কোশ্চেনের মধ্যে চেনা ব্যাপারটা লাগছে, কিন্তু এখানে কি ওই রকম ধরনের আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি প্রত্যাবিজ্ঞা, সেই ফিলটা কি তুমি পাচ্ছ? আমির বিপরীতে তুমি কে চেনা, ফিলটা কি পাচ্ছ? ফিলটা দেখো পাচ্ছ না। তো এখানে এটাও হবে না, তো উত্তর হবে স্বতন্ত্রী ভবন। মানে তুমি এখানে এই ফিলটাই তুমি পাবে, যে স্বতন্ত্র, যে আমিও একটা পার্সোনালিটি, আমারও যেমন ভালো লাগা খারাপ লাগা আছে, তোমারও সেরকম ভালো লাগা খারাপ লাগা আছে, স্বতন্ত্র। তুমি তোমার মতো ডিসিশন নিতে পারো, আমি আমার মতো ডিসিশন নিতে পারি। আমার কাছে আমাদের ম্যাডাম ভালো, তোমার কাছে ম্যাডাম খারাপ। আমার কাছে ভাই দেড় হাজার টাকা দিয়ে গেছে ভাই, আমি আমি হ্যাপি। তোমাকে ভাই ১,৫০০ টাকা তুমি লক্ষ্মীর ভান্ডার পাওনি বলে তোমার অসুবিধা, তুমি অহ্যাপি নয়, ঠিক আছে? মোদ্দা কথা এটা। তাহলে এটা হচ্ছে আমির বিপরীত চিহ্ন স্বতন্ত্রীকরণ, মানে
নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে চিনতে শেখা। এটাই হচ্ছে আমির বিপরীতে তুমি। বুঝতে পারলাম? কেন বাকি ৩ টে হলো না? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ওকে? তাহলে ১ম যখন কোনো কোয়েশ্চেন পারবে না হ্যাঁ স্যার। কিন্তু, তখন সঙ্গে, সঙ্গে যেগুলো হবে না তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করবে। এটা এই একটা পদ্ধতি যার মাধ্যমে তুমি সলভ করতে পারো। আমি মেথড শেখাবো কি করে উত্তর করতে হয়। ঠিক আছে? তাহলে যখন করতে যাবে তখন মনে হবে এই মেথডে হলো না, এটা কি করে হতে পারে? তখন ট্রাই করতে পারবে। হুম? আচ্ছা, এটা খুব ভালো। খুব ভালো প্রশ্ন। এটা আমার one of my favorite প্রশ্ন। দল গঠন করার ক্ষেত্রে কিশোররা কোনটির উপরে গুরুত্ব দেয় না? ছেলেদের কথা বলা হচ্ছে। এটা ছেলেরা উত্তর ভালো দিতে পারবে। মেয়েরা ভুল উত্তর দেবে। আমি আমি বলতে পারি যে এতে মেয়েরা ভুল উত্তর দেবে। ছেলেরা সঠিক পূর্ব উত্তর দেবে। পরিচিতি পূর্ব পরিচিতি স্যার অপশন বি মূল্যবোধ স্যার মূল্যবোধ মূল্যবোধ ডি স্যার পূর্ব পরিচিতি মূল্যবোধ, পূর্ব পরিচিতি। দুটো উত্তর পেলাম। কোনটা হবে বলো? মূল্যবোধ আমি সব মেয়েদের উত্তর পেলাম। ছেলেদের অপশন ডি মূল্যবোধ। ছেলেদের উত্তর অনুরাগ পাচ্ছি না। অনুরাগও উত্তর পেলাম একটা। আচ্ছা ৩ টে পেয়ে গেছি। মনোভাব? মনোভাব নেই উত্তর? আচ্ছা। এবার তোমাদের ছেলেরা উত্তর দাওনি কেন? কিশোরদের অনুরাগ কমই থাকে। আরে স্যার ছেলেরা অনুরাগের উপরে মিশতে তো পারে, বেশি এই জন্য গুরুত্ব আগে দেয়। থাকতে চিনতে এই হবে, এটার কোনো সব ব্যাপার নেই। সব মেয়েরা বলছে। আগে ঠিক থাকতে আছে? চিনতে হবে, সেটা ব্যাপার নেই। হ্যাঁ, একটা হতে কেন পারে। ছেলে কোনো ছেলের উত্তর নেই কেন? ছেলেরা কি ঘুমিয়ে গেছো নাকি? নাকি পাবজি খেলছো? আরে ছেলের গলা স্যার পাচ্ছি না না। ছেলেরা স্যার, অনুরাগের উপরে অপশন এ গুরুত্ব স্যার, দেয়। অনুরাগ স্যার। ছেলেদের অপশন ওপর এ। অপশন এ স্যার। স্যার অপশন অনুরাগ, কারণ অত ওদের ইমোশন অপশন থাকে এ। না। ছেলেরা হ্যাঁ। বলছে অনুরাগ। আচ্ছা। হ্যাঁ অপশন আর আর ছেলেরা হচ্ছে কেউ কিছু বলছো না? একটাই ছেলে? সবাই মেয়ে ক্লাস করছে। মনোভাব না তো অনুরাগের মধ্যেই হবে একটা। এই না রে। আছে স্যার, ক্লাস আছে স্যার, বললাম অনুরাগ স্যার। দেখো, তার মানে ছেলেরা কাজ করছো কিন্তু একটু ভাবো না। তুমি ভাবো তোমার কারোর সাথে একটা পরিচয় হলো। কোনো একটা খেলবে, ক্রিকেট হয়তো খেলতে যাচ্ছ। তাহলে তুমি কি সেখানে যেয়ে জিজ্ঞেস করো, "এ ভাই তুই পূর্ব কোথায় থাকিস?" পরিচিতি স্যার। পরিষ্কার উত্তর। ছেলে হলে এটা পরিষ্কার উত্তর। আমি ছেলে, আমি ভালো করে জানি। ভাই তুই কে, কোথা থেকে আসছিস, তোর বাবা কে, তোর মা কে, তুই কিসে পড়িস ভাই আমার জানার দরকার নেই। খেলার সময় কাজে আছিস, টিমে আছিস, একসাথে ভাই খেলবো। তুই গোল করতে পারবি? হ্যাঁ গোল করতে পারবি। তোর বাবা কি করে? তুই খাস কোথায়? তোর গার্লফ্রেন্ড কি করে? কিচ্ছু জানার দরকার নেই। করে ছেলেদের, এটা পরিষ্কার ছেলেদের কথা। ভাই দেখা হয়েছে, চা খেতে যাবো, চল চা খেতে যাবো। জিজ্ঞেস করবে তার আগে? ভাই চা খেতে যাবো, ভাই তুই কি হিন্দু? তুই কি মুসলিম? জিজ্ঞেস করো। তোর বাবা হচ্ছে কি করে জিজ্ঞেস করো চা খেতে যাওয়ার আগে? কোনো হঠাৎ করে কোনো ছেলের সাথে তো পরিচয় হলো যেকোনো টিমের ক্ষেত্রে। কোনোদিন জিজ্ঞেস করো? আমি তো কোনোদিন জিজ্ঞেস করিনি। তুমি কি এটা অনুরাগ করো যে তুমি কি দেখো যে তোমার আগ্রহ আমার আগ্রহ একই রকম, তোমার শখ আমার শখ একই রকম। দল গঠন করার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে দেখো যে হ্যাঁ তার সাথে আমার কোনো আগ্রহ বা শখ ম্যাচ করছে কিনা। দ্যাটস ডিফারেন্ট। অনুরাগ কথাটার মানে হচ্ছে যখন আগ্রহ বা শখ একই রকমের হবে। যে আমারও ক্রিকেটের শখ, তোমারও ক্রিকেটের শখ। যখন আগ্রহ বা শখ একই হবে, এটা হচ্ছে অনুরাগ। কিশোররা এটা তাতে বন্ধুত্ব হয়, দল গঠন নয়। দল গঠন সম্পূর্ণ ডিফারেন্ট দিক সেখানে। মনোভাব যেটা বলো যে মনোভাব হয় ইতিবাচক নেতিবাচক। যখন দল হয় যে তুই পজিটিভ ভাবিস বলে তুই আমার দলে থাকবি, তুই নেগেটিভ ভাবিস বলে সেরকম কিন্তু নয়। এরকম কিন্তু কেউ দেখে না। আর মূল্যবোধ মানে যার মধ্যে নৈতিকতা দেখা হয়, সে কতটা সৎ তত দেখা। তুমি বলো না এত দেখে শুনে কোনো কেউ বন্ধুত্ব করে? আর মেয়েদের ক্ষেত্রে বন্ধুত্বের উপরে কি হয়? মানে কোনটির উপরে গুরুত্ব সবচেয়ে বেশি দেয় মেয়েরা? পূর্ব পরিচিতি। ছেলেরা যেটার উপরে গুরুত্ব দেয় না, মেয়েরা সেটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মেয়েরা বন্ধুত্ব করাটাকে চেক করো, খেয়াল করে দেখবে। কেউ যদি হঠাৎ করে বন্ধু করতে যাও বা দল মানে কোনো জায়গায় হয়তো ঘুরতে যাবে, কোনো একটা জায়গায় হয়তো পার্টিতে যাবে, যেখানে যাবে, আগে খোঁজ নাওনি তুই তাহলে কোথায় থাকিস? মনের মধ্যে একটা সবসময় কুটকাট করেনি? সত্যি করে বলো মেয়েরা, হয়? জিজ্ঞেস করো। না স্যার এই রে তাহলে না হ্যাঁ স্যার স্যার, মূল্যবোধ হ্যাঁ স্যার, হ্যাঁ পূর্ব স্যার জিজ্ঞেস পরিচিতিটা করি। আমাদের অবশ্যই বাবা, কাছে ইম্পর্টেন্ট। অবশ্যই, অবশ্যই জিজ্ঞেস করবেই। ঠিক আছে, তুই কোথায় থাকিস তাহলে? এটা ছেলেরা জিজ্ঞেসই দল করে না। করার বিষয়ে তো সুবিধা হয়। ঠিক আছে, এটা ম্যাটার করে। মেয়েরা সবসময় কি বলো, এর কারণ অন্য কিছু নয়। মেয়েরা সবসময় নিজেকে একটু সেফ ফিল করতে চায় যে আমি যার সাথে যাচ্ছি বা কোনো একটা টিমের মধ্যে আছি সে সেফ তো। হ্যাঁ স্যার। মেয়েরা সবসময় নিজেকে সেফ ফিল করাতে চায়।
ছেলেরা ওইসব সেফ ও ভাই ফাটিয়ে দেবো, কোনো চাপ নেই। দ্যাটস দ্য ডিফারেন্স। তাই না, মেয়ে আর ছেলে কখনো এক হতে পারে না, থটসটাই আলাদা, চিন্তা ভাবনাই আলাদা। কেন চেষ্টা করো? একই করতে কোনো লাভ নেই। দুজনের মানে সেই হার্ডওয়্যারটা আলাদা। তুমি তাদেরকে সেম সেম সফটওয়্যার ইনস্টল করলে হবে? কোনোদিন হবে না। তুমি ভাই তো কি করে সম্ভব, তাই না? আচ্ছা যাই হোক, যে যার ভাবনা। তুমি কি করে অ্যাড করবে? কোনোদিন হবে না। ভালো শিক্ষক হতে গেলে সর্বাগ্রে কোনটি প্রয়োজন? কোনটা মেনলি দরকার? ভালো টিচার হতে গেলে বিষয় ভালো সম্পর্কে জ্ঞান থাকা দরকার। বিষয় সম্পর্কে জ্ঞান থাকা বিষয় বিষয় সম্পর্কে সম্পর্কে জ্ঞান। আপনি জ্ঞান জ্ঞান থাকা দরকার। সি সি না কেন? ছাত্রদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি জানা দরকার না? স্যার বি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, স্যার এগুলো পরে সবই হবে, কিন্তু আগে বিষয় বিষয় সম্পর্কে জ্ঞান জ্ঞান ওটা কি এখন হবে? আসছে। জ্ঞান না থাকে, বিষয়ে জ্ঞান না থাকলে সে কি করে ভালো শিক্ষক হবে? এবার তো টিচার অনেক স্যার সেই জ্ঞান তার আসার এবার জন্যই তো শিক্ষক। এবার অনেকে দেখবে স্কুলে ভালো শিক্ষক যে হয় সে দেখো তার বিষয় সম্পর্কে অত জ্ঞান নেই, কিন্তু ছাত্ররা তাকে খুব পছন্দ করে, না স্যার এই স্যারটা খুব ভালো। তাহলে স্যার সে এখানে স্যার তো হ্যাঁ সর্বাগ্রে না স্যার, বলছে, সে সবার আদর্শ আগে শিখ হবে না স্যার, শুধু কন্ট্রোল কিন্তু করলে স্যার তো হবে বিষয় না। সম্পর্কে জ্ঞান স্যার থাকাটা আপনি অবশ্যই যে দরকার। বিষয়ের প্রতি জ্ঞান সাবজেক্ট থাকতে হবে। পড়াচ্ছেন সেই সাবজেক্টে যেহেতু আপনি খুবই ভালো, সেই জন্য স্যার প্রথমে কোনোদিনও সি এমন তারপরে টিচার হয় না তাহলে তিনি কি হবে? পড়াতে স্যার পারেন ডিও না তো অথচ হতে পারে উনি স্যার। স্যার ইয়ে হতে পারে স্যার। সি হবে। শিক্ষার প্রতি আগ্রহ থাকা দরকার। স্যার আচ্ছা, সি হবে তুমি অন্য ট্র্যাকে হেঁটে গেছো, ঠিক আছে, একটু না না পেছিয়ে আসো। স্যার বি হবে স্যার। হ্যাঁ, এটা উত্তর সি হবে। সি তো হতে হবে। পারতো একদম স্যার। ঠিক উত্তর সি। যারা সি বলেছো একদম ঠিক কথা বলেছো, একদম হক কথা বলেছো। আমি তো একটু প্রথম কনফিউজ করার যেরকম জন্য আমি বুঝিয়ে দিচ্ছি, আমি সব বুঝিয়ে দেবো, আমি বলার পরে সব বোঝাবো। আপনি ওই জন্য বললে বললাম, আমরা বিভিন্ন রকম ভাবতে পারছি। হ্যাঁ, আমি আমি এই জন্যই বললাম তোমাদেরকে বিভিন্ন রকম ভাবতে হবে, কারণ পরীক্ষার সময় তোমাদের মাথায় বিভিন্ন রকমের চিন্তা আসবে। একে জিজ্ঞেস করবে, সে একটা কথা বলে দেবে উত্তর, তুমি যখন ভাবতে বসবে। আমাদের তো ভাবতে তো পয়সা লাগে না, কি লাগে, ভাবতে কোনো সমস্যা নেই, ওই জন্য আমরা ভেবে বেরি অনেক কিছু ভাবি, তাই তো? তো যাই, প্রথম কথা, একজন যদি ভালো টিচার হতে হয় অবশ্যই ছাত্রকে নিয়ন্ত্রণ করার তোমাকে পদ্ধতি জানতে হবে, কিন্তু সর্বাগ্রে তোমাকে বিষয় সম্পর্কে জানতে হবে। তুমি যদি তোমার সাবজেক্টটা ভালো করে না জানো, তুমি কখনোই ভালো শিক্ষক হতে পারবে না। কারণ একজন স্টুডেন্ট, একজন যে কোনো ছাত্র, সে তোমার কাছে বস হবে, মানে তোমাকে অবিডিয়েন্ট মানবে, তোমাকে মানবে। প্রথম জিনিস তোমার জ্ঞানের জন্য মানবে না, স্যারটা খুব ভালো পড়ায়, স্যারটা অনেক জানে। এটা একটা স্টুডেন্টের প্রাইমারি প্রথম আজকাল থটস ভাববে। থাকবেই। তুমি যতই তাকে আতেল জ্ঞান দাও, যাই দাও, তোমার যদি পেটে জ্ঞান না থাকে, বাচ্চা দুদিন পরে তোমাকে বলে, ও স্যার বলে ভালো কিন্তু বহুত জ্ঞান ছাড়ে, উল্টো পাল্টা বলে, কি বকে কে জানে বাবা। তুমি তাকে নলেজ দিয়ে বস করতে পারো, আর এটা পড়াতে তোমার পারে সর্বাগ্রে এটাও দরকার, বলবেন। ঠিক আছে? হুম। এর সাথে সাথে দেখো, এবার প্রথম যে উত্তর দিলে শিক্ষার প্রতি আগ্রহ দরকার, এটা হচ্ছে সহ্য কথা। ভালো শিক্ষক হতে গেলে অবশ্যই পড়াশোনার প্রতি আগ্রহ দরকার, সে স্টুডেন্ট হতে গেলেও দরকার। ওটা সেভাবে ব্যাপারের মধ্যে পড়ছে না। স্বচ্ছ ব্যক্তিত্ব, এগুলো তো মানে কি বলতো, সেই একটা যখন বলা হয় না যে পার্থক্য লেখো, সেখানে প্রথম দুটো পার্থক্য বৈশিষ্ট্যের হয়, বাকিগুলো সাধারণ পার্থক্য হয়। এবার আমরা কি করি, এগুলো সাধারণ হয় সেগুলো মনে রাখার চেষ্টা করি। ওই যখন স্কুলে যখন দেখবে পরীক্ষা হতো, তখন বললো যে এ দুটোর পার্থক্য লেখা, শিরা ধমনির পার্থক্য লেখো। তখন একজন লিখতো যে শিরা দূষিত রক্ত নিয়ে যায়, একজন বলতো ধমনী বিশুদ্ধ রক্ত নিয়ে যায়, আরেকজন একটা লিখেছে, তার জায়গায় লিখেছে শিরা হচ্ছে প্রাচীর মোটা হয়, শিরার প্রাচীর পাতলা হয়। তাহলে দুজনকে কি একই নাম্বার দেওয়া হবে? নিশ্চয়ই না। কারণ যে গুরুত্ব অনুযায়ী কথাটা লিখবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে। সেরকম স্বচ্ছ ব্যক্তিত্ব, শিক্ষার প্রতি আগ্রহ, গুলো জেনারেলাইজ স্টেটমেন্ট, কিন্তু বিষয় সম্পর্কে জ্ঞান থাকার দরকার, এটা সর্বাগ্রে প্রয়োজন। বোঝাতে পারলাম? নিয়ন্ত্রণ করার পদ্ধতি সেকেন্ডারি কোয়ালিটি হবে। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমাকে প্রথমে বিষয় জানতে হবে, বিষয় না জানলে হবে না। এই যে আমাকে তোমরা মানবে কেন, আমি তোমাকে নলেজ দিয়ে তোমাদেরকে বলবো। এই যে তোমরা আপনার জ্ঞানের জন্যই আমরা আপনাকে তোমাদের হচ্ছে পরে কনস্টিটিউশন ক্লাস হবে, আমি তোমাদের কনস্টিটিউশন ক্লাসটা নেব। তখন তুমি ক্লাসটা মানে এখানে তো দেখো, এখানে ইনফরমেশন কতটুকু, এখানে শুধু পড়ানোর ব্যাপার। যখন কনস্টিটিউশন ক্লাস হবে তখন বুঝতে পারবে যে কতটা নলেজ আমি অ্যাকোয়ার করেছি, বা কতটা নলেজ আমি অ্যাকোয়ার করি, কতটা পড়ি, বা কতটা পড়াই, বা হিস্ট্রি পড়ানোর সময়, হিস্ট্রি আমি পড়াবো না, কনস্টিটিউশনের মধ্যে আমি হিস্ট্রি একটু একটু করে বলবো, ইতিহাসটাকে এভাবে। তখনই বুঝতে পারবো যে ইনফরমেশন কত আছে। তো ইনফরমেশন বা জ্ঞান না থাকলে কেউ বাবু তোমাকে পাত্তা দেবে না, সোজা কথা।
আমার সাথে লোকে কথা বলতে পছন্দ করে একটাই কারণে, আমি এতটা ইনফরমেশন মাথার মধ্যে রাখি। কোথায় হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, সাবজেক্ট বলো, হিস্ট্রি বলো, আমাদের হচ্ছে কালচার বলো, আমাদের রিলিজিয়ন বলো, সব জায়গায় আমি মোটামুটি খবর রাখি এবং সব জিনিস মাথায় রাখি। নলেজ না হলে কেউ তোমাকে পাত্তা দেবে না, সোজা কথা। নাহলে বলবে ফেক, মানে ফেক মানে এ কথা বলছে, ঠিক আছে? কোন বিষয়টি প্রাথমিক বিদ্যালয়ে নেই? সোজা কথা, প্রাইমারি স্কুলে কোনটা নেই? সহজ প্রশ্ন। স্যার অপশন অপশন ডি ডি সমাজ সমাজ নিয়ে নিয়ে গবেষণা। সমাজ নিয়ে গবেষণা অপশন ডি অপশন ডি অবশ্যই সমাজ নিয়ে গবেষণার কাজ নিশ্চয়ই প্রাইমারি স্কুলে নেই। তুমি বলো সমাজে কি চলছে না চলছে, এসবের তো কোনো ব্যাপার নেই। কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা বলে যেটা প্রজেক্ট, সৃজনাত্মক কাজ, উৎপাদনাত্মক কাজ, এগুলো সব কিন্তু থাকে, ঠিক আছে? রয়েছে। কিন্তু সমাজ নিয়ে গবেষণার কাজ দেয় না। এটা স্যার অন্তর্দৃষ্টি। একটা উৎপাদনাত্মক কাজ বলতে কি বোঝাচ্ছে? কি বলছো বাবা? উৎপাদনাত্মক কাজ বলতে কি? হ্যাঁ, উৎপাদনাত্মক কাজ মানে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। বললো তুমি একটা ছবি এঁকে আনো তো, যেখানে হচ্ছে একটা এ হচ্ছে ক্রিয়েটিভ কাজ। উৎপাদন মানে ক্রিয়েশন, মানে ছবি আঁকা। সেটা সৃজনাত্মক হচ্ছে। হ্যাঁ, সৃজনাত্মক মানে উৎপাদনাত্মক। আচ্ছা, তুমি বলছো স্যার দুটোই সৃজনাত্মক। এক। হ্যাঁ, কম বেশি দুটোই এক। কি এক স্যার? দুটো, হ্যাঁ, কম বেশি একই। সৃজনাত্মক মানে তোমাকে একটা বললো, মানে তুমি বলো প্রোডাক্টিভ, মানে তুমি একটু এটাকে অন্যভাবে ভাবতে পারো। সৃজনাত্মক কাজের মধ্যে তুমি ভাবতে পারো যে হচ্ছে তোমার এই ছবি আঁকা এটা। আর উৎপাদনাত্মক কাজ মানে তুমি বলতে পারো যে তুমি একটা গাছ লাগিয়ে আনবে, একটা গাছকে বড় করবে বাড়িতে, সেই গাছটা তুমি নিয়ে আসবে, প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে? উৎপাদনাত্মক কাজ জেনারেলি প্রজেক্ট ওয়ার্ক হয়ে থাকে, আর সৃজনাত্মক কাজ মানে যেটা হোমওয়ার্ক থাকে, ঠিক আছে? মানে উৎপাদনাত্মক কাজ যেটা হয় কাজের মাধ্যমে শেখা, যে তুমি এই কাজটা করেছো তাহলে তুমি এর মাধ্যমে গার্ডেনিং শিখে নিলে, ঠিক আছে? সৃজনাত্মক কাজ মানে তুমি জানো ছবি আঁকা তুমি শিখে নিলে। অভিজ্ঞতা মানে তুমি অভিজ্ঞতার মাধ্যমে কাজটা শিখলে। কি বলছি বুঝে গেছে? সব মেনলি অ্যাক্টিভিটি পূর্ণ কাজ করে। ওকে, ক্লিয়ার হলো? কিন্তু সবাই যদি গবেষণার কাজ তো তোমাকে দেবে না, ওটা উচ্চ শিক্ষা স্তরে থাকে বা গবেষণা স্তরে থাকে। ওকে, আচ্ছা, অন্তর্দৃষ্টির জন্য কি প্রয়োজন? সবগুলি। সবগুলি স্যার। অপশন ডি। সবগুলি। তোমার যদি একটা অন্তর্দৃষ্টি দরকার, ইনসাইড থটস এর দরকার হয়, তোমার এর মধ্যে সবগুলো থাকাটাই দরকার। বুদ্ধি থাকতে হবে, পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, নাহলে তোমার অন্তর্দৃষ্টি হবে না, ঠিক আছে? পরিষ্কার কথা। আচ্ছা, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য, এটা তো পড়ানো হয়নি, কেউ পারবে? দাঁড়া, একটু উড়ে গেল, এক সেকেন্ড আসছে। হ্যাঁ, চেষ্টা করব। অসুবিধা নেই, আমি পড়াবো। অনুবর্তন ক্রিয়া, পেডাগজি, এর মধ্যে এটা আসবে। এই থন্ডাইক, প্যাভলভ, সবগুলি স্কিনার, স্যার। এগুলো সবগুলোই হবে। অপশন ডি অপানুবর্তন, মনে হচ্ছে। পৃথকীকরণ, সামান্যীকরণ, প্রাচীন সবগুলি অনুবর্তনের মধ্যে সবগুলোই হয়। কি ব্যাপার অ্যাকচুয়ালি পরে বোঝাতে পারবো, এটা এখন আপাতত এই প্রশ্নটা স্কিপ রাখো, মানে এখনো পড়ানো হয়নি তো, তাই পরে এটা পড়াবো। হুম? নিজের কোনটি সঠিক, এটা সহজ বলেছিলাম। এটা ভুল করলে, যে ভুল করবে কান ধরে উঠবুস করবে, যে ভুল করবে তাকে কান ধরে উঠবুস করাতে হবে, যে ক্লাস করিয়েছিল। ব্যক্তি হলো বংশধারা পরিবেশের গুণফল। গুণফল অপশন না সি। গুণফল না গুণফলের সমষ্টি? গুণফল না গুণফল সমষ্টি? কি গুণফলের সমষ্টি তো নাকি? অপশন ডি হবে তো? গুণফল গুণফল। অপশন সি স্যার। তাহলে ঠিক আছে, বেঁচে গেলে, নাহলে সবাইকে কান ধরে উঠবুস করাতো মাঝে। যাক বেঁচে গেলাম। নাহলে সবাই কান ধরে উঠবুস করতে আছে, তাই তো? একদম, ব্যক্তি হলো বংশধারা এবং পরিবেশের ভিডিও কলে এটা একটু মজা লাগে, ঠিক আছে? বলতে বেশ মজা লাগে। এখন কি আর কান ধরে উঠবুস করানোর বয়স আছে? কিন্তু এই বলতে খুব ভালো লাগে। আপনার ক্লাসটাও খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। পড়াশোনা এরকম অ্যাটেন্টিভ ভাবে ক্লাস করবে, ভালো লাগে। তোমাদের পড়াতে আমার ভালো লাগে। আরো অনেক ব্যাচ আছে কিছু, যেখানে সেখানে হয়তো কেউ খুব বেশি মানে উত্তর দেয় না, ঠিক আছে? তোমাদের ব্যাচটা সুন্দরভাবে উত্তর দেয়। আমাদের বৃহস্পতিবারে হচ্ছে দুটো আমার ক্লাস থাকে। ফার্স্ট ব্যাচ, সেটা খুব ভালো।
সেকেন্ড ব্যাচটা একটু মানে খুব একটা উত্তর সেটা দেয় না। স্যার এটা ওই বংশগতি ও পরিবেশের প্রভাবের ওই চ্যাপ্টারে ছিল এটা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। সেকেন্ড ব্যাচটা ওরকম খুব একটা উত্তর দেয় না। কিন্তু তোমাদের ব্যাচটা উত্তর দেয়। আর বৃহস্পতিবার একটা ফার্স্ট ব্যাচ আছে। অনেকদিন তারা পড়ছে, তারা খুব সুন্দর উত্তর দেয়। মানে মানে যেখানে উত্তর ভালো দেবে না, সেখানে পড়াতেও ভালো লাগে। হুম? আচ্ছা, শিক্ষণ পদ্ধতি হিসেবে সামাজিকরণের সহায়ক কোনটা? এটা খুব ভালো প্রশ্ন। এটা খুব ভালো প্রশ্ন। স্যার খুবই ভালো। প্রশ্নোত্তর পদ্ধতি প্রশ্নোত্তর পদ্ধতি স্যার প্রশ্নোত্তর পদ্ধতি স্যার প্রশ্নোত্তর আলোচনা পদ্ধতি পদ্ধতি, আলোচনা পদ্ধতি, আলোচনা বি। আলোচনা পদ্ধতি। বলো। সামাজিকরণে কোন পদ্ধতি সবচেয়ে শিক্ষণ পদ্ধতি? শিক্ষণ পদ্ধতি হিসেবে দেখো এখানে প্রশ্নটা আলোচনা করলেই শেখা যায়। প্রশ্নটা এই তো দেখো। সমস্ত কিছু থাকে। শিক্ষণ পদ্ধতি টিচিং মেথড হিসেবে, নট লার্নিং, শিক্ষণ। অপশন সি স্যার, সি কি স্যার, সি। হবে এটাই হবে। দেখো স্যার বি তো মনে হচ্ছে। দেখো সি স্যার। আমি এখানে একটু বলে দিচ্ছি। আলোচনা করলেই তো হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, যদি আলোচনা করলেই, শোনো কথা শোনো, যদি যদি আলোচনা করলেই সামাজিকরণ হতো, তাহলে আজকের দিনে কংগ্রেস সবচেয়ে বেশি সামাজিক হতো। কংগ্রেস পার্টি। পরিষ্কার কথা কি বললো? কথাটা কি বললো, বুঝে গেছো? যদি আলোচনা করলেই যদি সামাজিক হয়ে যেত, তাহলে স্কুলের মধ্যে যত স্টুডেন্ট হতো সবাই সামাজিক হয়ে যেত। তো আজকের দিনে 100টা স্টুডেন্টের মধ্যে কটা স্টুডেন্ট সামাজিক? বলো দেখি, কটা স্টুডেন্ট সামাজিক? আমি তো বলবো 100টার মধ্যে 99টাই অসামাজিক। তার মধ্যে একটা স্টুডেন্ট যে সামাজিক, সে স্কুলে ক্লাস করে না। কথাটা কি বললাম, বোঝা গেছে? আমার কথাটা বুঝলে না বুঝোনি? কি বলছি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে বুঝে গেলে বুঝে যাও উত্তর। আলোচনা দিয়ে যদি হয়, তোমাকে তোমার বাবা মা বন্ধু বান্ধব হেভি জ্ঞান দেয়, আলোচনা করে। দেখো তুমি এরকম করবে, এরকম করলে জীবনে প্রতিষ্ঠিত হবে, এই করবে সেই করবে। দেখো ওই ছেলেটা খারাপ, ওর সাথে মেশো না, ওর সাথে গেলে জীবন নষ্ট হয়ে যাবে, ওই মেয়েটা খারাপ। তুমি শুনেছো? নিজেরা যে যার নিজের বুকে হাত দিয়ে নিজের একটু পুরোনো দিন ভেবে নাও। শুনেছো আলোচনা? ভেবে নাও। ভেবে নাও, ছোটবেলার কথা একটু ভেবে নাও। ডোন্ট বি পার্সোনাল, ঠিক আছে? যে যার একটু ভেবে নাও, ঠিক আছে? তো সামাজিকরণের সহায়ক সবসময় হয় প্রকল্প পদ্ধতি। যে হয়নি ধরে বিয়ে দিয়ে দাও, ঠিক আছে? না হলে বাকি যেসব বাবা আর মারা যে কাজটা করে, সেরকম প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। কথাটা বুঝা গেল? তাতে একমাত্র তুমি সামাজিক হবে। সামাজিক সেই ব্যক্তি হয়। প্রশ্নোত্তর পদ্ধতি কেন হলো না? হবে না, প্রশ্নোত্তর পদ্ধতি হবে না, বক্তৃতা আলোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে কেউ কখনো সামাজিক হয় না, হতে পারে না। সামাজিক হতে গেলে তুমি যতক্ষণ না সমাজে গিয়ে কাজ করবে, তুমি সামাজিক হবে না। সেহেতু তুমি তো কত লোক এত মানে জ্ঞান দিয়ে ভর্তি করে দিচ্ছে, সেগুলো কি সামাজিক লোক? কত লোক আছে, কত সুন্দর জ্ঞানের বই লিখে গেছে, সেই সব লোক কি সামাজিক লোক? প্রশ্ন উত্তর লিখে গেছে, প্রশ্ন উত্তর হলে হয় কখনো? সামাজিক সেই হয় যে সমাজে গিয়ে কাজ করে। জুবিন গার্গ যখন মারা গিয়েছে, তখন সবাই এত কেঁদেছে কেন? বিকজ তিনি সামাজিক লোক। তিনি এসি ঘরে বসে ডায়লগ মারতেন না। তিনি তখন আন্দোলন হতো, সবার মধ্যে গিয়ে তিনি আন্দোলন করতেন। মিঠুন চক্রবর্তীকে এত ভালোবাসে মানুষ কেন? কারণ তার কাছে কেউ গেলে তার পকেটে যত টাকাই থাকে সে সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দেয়। সে কাউকে মানে সে সারা জীবনে এত টাকা দান করেছে যে লোকে চিনেও না, এত লোকের উপকার করেছে। দ্যাট ইজ কল সামাজিকরণ। ঘরে বসে বসে এই অমিতাভ বচ্চনের মতো এই করব সেই করব, সেগুলো সামাজিকরণের মধ্যে পড়ে না। শাহরুখ খানের মধ্যে সামাজিকরণ নেই। সামাজিকরণ আছে সলমান খানের মধ্যে, সামাজিকরণ আছে মিঠুন চক্রবর্তীর মধ্যে, সামাজিকরণ ছিল জুবিন গার্গের মধ্যে, যারা মাঠে নেমে কাজটা করেছে। কথাটা বোঝা গেল না গেল না? ঢুকেছে মাথায়? প্রশ্নোত্তর দিয়ে কেউ সামাজিক হয় না, আলোচনা দিয়ে বক্তৃতা দিয়ে সামাজিক হয়। বক্তৃতা দিয়ে সামাজিক হলে তো স্যার। নেতারা সবচেয়ে বড় স্যার সামাজিক হতো। বলো। বলছি মানে ক্লাসরুমের মধ্যে প্রকল্প পদ্ধতিতে সামাজিকীকরণ কিভাবে হয় একটু যদি উদাহরণ একদম, দেন। অবশ্যই অবশ্যই। সাপোজ তুমি চাইছো, তুমি ক্লাসে পড়াচ্ছ, যে তোমরা স্টুডেন্টরা আছো এখানে, দেখো অনেকে বড় মানে গরিব বা ধনী বাড়ির ছেলে আছো, মানে অনেকে উঁচু ব্রাহ্মণ আছো, অনেকে ক্ষত্রিয় আছো, সবাই মিলেমিশে থাকবে। জাতপাত একদম মানবে না, তুমি হিন্দু তুমি মুসলিম কেউ মানবে না, ঠিক আছে?
বলেছো, তারা শুনেছে, ও স্যার ভালো কথা বলছে, সব মনে খুব ভালো ফিল হলো। কিন্তু যখনই দেখবে যে হচ্ছে কিছুক্ষণ বাইরে যাবে, না না বাড়িতে বলছে না মিশবো না, কিন্তু তাদেরকে তুমি কখন করতে পারবে, অ্যাক্টিভিটি দিয়ে দিলে যে তোমাদের আমি গ্রুপে ভাগ করে দিচ্ছি, গ্রুপের মধ্যে একদম একটা হিন্দু থাকলো, একটা মুসলিম থাকলো, আর একটা হচ্ছে কোনো নিচু কাস্টের থাকলো, এইরকম ভাবে গ্রুপ ভাগ করে দিল। তাহলে কি হবে, কাজ করতে গেলে তাদেরকে তো একসাথে হাতে হাত দিয়ে কাজ করতে হবে, তখন তারা একে অপরের সাথে মিশবে, সামাজিক হবে। তুমি যত ক্লাসরুমের মধ্যে পড়াও, সে কোনোদিন সামাজিক হবে না, তার মধ্যে সেই হ্যাঁ স্যার, কাস্টের যে বুঝেছি। বেরিয়ার সবসময় কাজ করবে। বোঝা গেল কথাটা কি? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারোর মধ্যে প্রশ্ন? হ্যাঁ, যতক্ষণে ক্লিয়ার হবে আমার সাথে আলোচনা দিদি করবে, ওই কোনো চাপ নেই। হ্যাঁ স্যার। বাংলাতে প্রজেক্ট এখন সিস্টেম হয়ে গেছে না ক্লাস 11-12 এ ওখানেই হুম, তো আছে ওই প্রকল্প পদ্ধতিটা। একদম ওকে। ওই জন্য আমার ক্লাস এরকম বাবু, আলোচনা যতক্ষণ চলবে চলবে, কোনো চাপ নেই, আলোচনা না হলে তুমি স্যার ক্লিয়ার এটা তো হবে কি? স্যার, বলো বাবু, বলো বলো। স্যার বলছি স্যার, এটা তো আমরা তো মানে চাইল্ড ডেভেলপমেন্ট হিসেবে পড়ছি, এটা তো স্যার এখন মানে আমাদের মধ্যেও দেখা যায়, সমাজে অনেক মানুষ আছে শিক্ষিত, চাকরি করে, কিন্তু সমাজের কাজগুলো কিন্তু করতে চায় না। যেমন একদম পেন্ডেমিক সিচুয়েশন আমরা দেখেছি, অনেক মানুষ কিন্তু স্যার বাড়িতে বসেছিলেন, একটা লোককে হেল্প করেনি, তিনি কিন্তু একদম বিত্তশালী, শিক্ষিত, একদম। সবাই তো আর শোনো শুধু, তিনি তো স্যার নন। হ্যাঁ স্যার, ব্যাপারটা তিনি তো সবাই তো সোশ্যাল আর শোনো, সোশ্যাল কি জিনিস স্যার বুঝেনি না, তিনি ব্যক্তি শুধু স্বার্থটাই বুঝেন। শুধু স্টেটাস দিয়ে চলে গেল, আমরা এরকম আমরা সেরকম, এই জনগণের কিছু হ্যাঁ হবে স্যার, না, বাঙালির জ্ঞান কিছু মারে হবে খুব না। স্যার। নিজে গিয়ে কিছু করেছো, কিছু করবে না, জ্ঞান দিতে খুব ভালো লাগে, এই ব্যাপারে জ্ঞান দিতে ভালো। বাঙালি। আর স্যার বাঙালি বাইরে খুঁজতে হবে না, পরিবারে পাওয়া যাবে। স্যার বাইরে খুঁজতে হবে না, পরিবারে খুঁজলেই পাওয়া যাবে। একদম বাইরে খুঁজতে হবে না, পরিবারে খুঁজলেই হবে, একদম ঠিক কথা। আচ্ছা, পরের প্রশ্ন, শিখনের যে তত্ত্বে সম্পূর্ণ পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে, শিখনের যে তত্ত্বে সম্পূর্ণ পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে। আচরণবাদ। আচরণবাদ, স্যার পরিষ্কার অপশন করো, সি। বিহেভিয়ারিজম, হুম। আচরণবাদ, ঠিক আছে। তো এই জি। আচরণবাদের উপরেই বিভিন্ন তত্ত্ব দেওয়া আছে যে কে কোন জিনিসে কেমন আচরণ করে, ঠিক আছে। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, আমি পড়াবো, ঠিক আছে তোমাদের। এই আচরণবাদের মধ্যে আমরা পড়াবো এবং অনেক কিছু জিনিস আমি বলবো যেগুলো না মনে হবে স্যার আমাদের জীবনের কথা আপনি বলছেন। এর মধ্যে আচরণবাদের মধ্যে আমরা পড়বো, প্যাভলভের কথা বলবো, স্কিনারের কথা বলবো, ঠিক আছে, স্কিনারের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এগুলো আমরা পড়বো, যারা এইসব আচরণবাদ তত্ত্বগুলোকে বলেছে, পড়াবো। আচ্ছা, আমি বললে কিছু কিছু কথা হয়তো নিজেদের একটু লেগে যায়, কারো খারাপ লাগে না তো, কারণ আমি পার্সোনালি কাউকে কিছু বলি না, লাইফের সাথে কিছু বলি, ঠিক আছে, যেগুলো না, হয়ে না যায়। স্যার। না স্যার, না স্যার, না স্যার। না স্যার ডোন্ট বি পার্সোনাল, কারণ বরং আমি তো কাউকে পার্সোনালি চিনি না, কারোর নামও জানি না, এই আসে এখানে। তো এখানে ডোন্ট বি পার্সোনাল যে স্যার আমাদের এরকম বলে দিল, কেউ, আমি কিন্তু কাউকে পার্সোনালি কিছু বলছি না। এগুলো লাইফের হচ্ছে অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে জিনিসগুলো বলে দিচ্ছি, সেগুলো হয়, ঠিক আছে। তার মানে এই নয় যে পার্টিকুলারলি তোমাকে বলছি বা তোমার উপর, তোমার সম্পর্কে আমি কিছু জানিই না, তোমাকে বলবো কি করে, তাই না? আচ্ছা, ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে কিসের উপর? সি স্যার অপশন অপশন। সি, অপশন সি, বংশধারা ও বংশধারা পরিবেশের উপর। অপশন সি। পরিবেশের উপর। পরিবেশের উপর। বংশধারা এবং পরিবেশের উপরে, দুটোর উপরেই করে, বলেছিলাম আমরা। বংশধারা যে আছে, পরিবেশের উপরে আমাদের ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে, কে কতটা ভালো, তার কতটা অ্যাবিলিটি রয়েছে, সেই ব্যাপার। ওকে। আচ্ছা, মোটামুটি আজকে এতটাই আলোচনা হলো। পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক তত্ত্ব।